নতুন লাইভ শো, নতুন অতিথিরা। আমাদের আজকের বিষয় বাংলায় হিন্দু আগ্রাসন, এটা কি মিথ না বাস্তবতা রয়েছে, এই নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের প্রবাল চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানের জন্য। রয়েছেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিক মোহাম্মদ জালালউদ্দিন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং রয়েছেন সৈকত ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের সকলকে আমাদের এই অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ অংশগ্রহণের জন্য। আমরা প্রথমেই যদি যাই বাংলা পক্ষের প্রবল বাবুর কাছে, যে এই যে বলা হয় এই যে আমাদের আজকের যে বিষয়টা, সেখানে একটা বিষয় রয়েছে যে অনুপ্রবেশ নিয়ে আমাদের বলা হয় যে বাংলাদেশ থেকে অনেক অনুপ্রবেশ ঘটেছে এবং সেটা নিয়েই বারবার হাইলাইটেড হয়। কিন্তু দেখুন, হিন্দি ভাষীদের একটা অনুপ্রবেশ কিন্তু সাইলেন্টলি হয়ে আসছে ওভার দি ইয়ার্স। সেটা নিয়ে আপনার কি মনে হয়, আপনার কি অবজারভেশন এই আমাদের টপিকের সঙ্গে, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অবস্থা, বাঙালিরাই কোন ভাষা নির্ভূমে, সেটা কতটা বাস্তব মনে হচ্ছে? দেখুন, দুটো জিনিসকে আলাদা করে। প্রথমত, বাংলাদেশ থেকে হুড় করে লোক ঢুকছে, এরা কারা? মানে যারা হিন্দুত্ববাদী বা সাম্প্রদায়িক এলিমেন্ট, তারা বলতে চাইছে যে মুসলমানরা হুড় করে ঢুকছে। তো সেটা একটা ঘোষিত, মানে প্রায় ঘোষিত ইসলামিক দেশ, সেখান থেকে মুসলমানরা পালাবে কেন? এটা করে চুক্তিতেই আছে। 1 নম্বর। 2 নম্বর ব্যাপার হচ্ছে, তাদের তো মুখের ভাষা বাংলা। তারা মানে বর্ডারের এপারে পা দিয়েই একেবারে চোস্ত ভোজপুরি বলতে শুরু করে দিল। এটা তো হতে পারে না। তাহলে কি বিএসএফ মাঝখানে দাঁড়িয়ে ভোজপুরি শেখায়? বিএসএফ এর ভোজপুরি শেখানোর স্কুল আছে নাকি? যে তারা এসে এখান থেকে মানে বিএসএফ এর ক্যাম্পে কদিন থাকে, থেকে ভোজপুরি শিখে এদিকে এসে হিন্দি বলতে শুরু করে। এটা 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে যদি ঘটনা এরকম হয় যে ওখানে নির্যাতিত হিন্দুরা পালিয়ে আসে, তাহলে তো ভারত সরকারের আইনই রয়েছে যে মুসলিম ব্যতীত অন্য যেকোনো ধর্মের লোক যদি আশেপাশের কয়েকটা দেশ থেকে, আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, অমুক তমুক কয়েকটা দেশ থেকে যদি তারা পালিয়ে ভারতে আসে, তাহলে তাদেরকে মানে মর্যাদার সঙ্গে নাগরিকত্ব দেওয়া, তাহলে সমস্যা কোথায়? তাহলে তুমি লড়ছো কার বিরুদ্ধে? এটা তো ছায়ের সঙ্গে যুদ্ধ করে গাঁথতে হলো ব্যথা। লোকজনকে খালি ভুল বোঝানো, তাই না? কাজেই কোনোভাবেই এটা টেকে না। 1। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে ঢোকবার পরে এখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ, এমপি, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান সবাই এদেরকে মানে জামাই আদরে রাখছে। তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ইত্যাদি সবকিছু বানিয়ে দিচ্ছে। এটা সত্য, আমি ধরে নিলাম তর্কের কাছে যে এটাই সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধরুন একটা বড় গাছে যে ফলগুলো ফলে, সেই ফলগুলো খেয়েই লোকজন টপাটপ পড়ে যাচ্ছে, মানে বিষ বৃক্ষ। প্রশ্ন হচ্ছে বিষ বৃক্ষটা লাগিয়েছে কে? সেটাই। তারপরে যে জল দিয়েছে সে দায়ী, যে সার দিয়েছে সে দায়ী, সূর্য মেঘ তারাও পর্যন্ত দায়ী, আলো দিয়েছে, বৃষ্টি দিয়েছে, সবাই দেয়। কিন্তু বিষ বৃক্ষটা লাগিয়েছে কে? বর্ডার সিকিউরিটি ফোর্স কিটা করছে? এবং সেখানে কিন্তু আরেকটা প্রশ্ন এসে পড়ে, বাংলা পক্ষ বারংবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবং জেলে পাঠিয়েছে তাদের। সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, তারপর সীমা সুরক্ষা বল, এরকম যে প্যারামিলিটারি ফোর্স গুলো সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত, সেখানে প্রচন্ড ভাবে জালি করে উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ইত্যাদি হিন্দিভাষী জায়গা থেকে হাজারে হাজারে ছেলেরা ঢুকছে। তাহলে কেন্দ্রীয় সরকারের, আপনার মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কোথাও গিয়ে এর পেছনে একটা ভূমিকা রয়েছে? অবশ্যই প্রচ্ছন্ন মদত তো অবশ্যই আছে। এবারে যে বাহিনী জালিদের নিয়ে তৈরি, সেই বাহিনীর কাছ থেকে আমরা কি আশা করতে পারি? এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখুন যে এই যে এখানে আসার পর তাদেরকে ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে, আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেস পার্টির একার কীর্তি নয়। কয়েকদিন আগেই বিজেপির একজন ধরা পড়েছে, সে 2-3 বার মানে ভোটে লড়েছে, সেটা তো হার জিত তো থাকবেই, সে নিয়ে আমি বলছি। কিন্তু সে ভারতীয় জনতা পার্টির রীতিমতন একজন মানে কার্যকর্তা, সে কিন্তু ধরা পড়েছে তার বাড়ির একতলায় অজস্র এই সমস্ত তৈরি করতো। উত্তরপ্রদেশের একজন বিজেপি নেতা ধরা পড়েছে, সে গাদা জাল সার্টিফিকেট, জাল মানে এই সমস্ত ইস্যু করতো। এবং কোন
ক্ষেত্রে ধরা পড়েছে এই জাল আধার কার্ড ইত্যাদি তৈরি করতো গাদা গাদা হাজারে হাজারে। এবং কোন ইস্যুতে ধরা পড়েছে? উত্তরপ্রদেশ পুলিশ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ঠেকানোর একটা মানে অভিযান করছিল, সেই অভিযান করতে গিয়ে ধরা পড়েছে। তার মানে তাহলে উত্তরপ্রদেশে নিশ্চয়ই তৃণমূলের সাংসদ, তৃণমূলের পঞ্চায়েত প্রধান বাংলাদেশিদের আশ্রয় দিচ্ছে না, বাংলাদেশিদের আধার কার্ড বানিয়ে দিচ্ছে না। কে বানিয়ে দিচ্ছে সেখানে ধরা পড়ে গেছে। তাহলে সবটাই হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট। এখানে তৃণমূল করছে, ওখানে বিজেপি করছে। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে ঢুকতে দিক থেকে, ঢুকতে না দেওয়ার যে বাহিনীগুলো সেগুলো কি করছে? সেগুলোকে খৈনি খাচ্ছে? এটা তো মূল প্রশ্ন। এক্ষেত্রে আমার জালালউদ্দিন স্যারের কাছে একবার প্রশ্ন থাকবে যে উনি যে বিষয়গুলো বলছেন যে এক্ষেত্রে উভয় পক্ষই সরকার পক্ষ এবং কেন্দ্রীয় সরকার তাদের একটা রাজনৈতিক স্বার্থ বা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্যই এই ধরনের অনুপ্রবেশ ঘটন, এবং তাতে কি আমাদের এই পুরো ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা এটার ফলে হিন্দি এবং উর্দু ভাষীদের আগ্রাসন, মূলত হিন্দি ভাষীদের আগ্রাসনটা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি? মানে শুধু প্রবল বাবু নয়, আমাদের মধ্যে সিংহভাগ লোক অ্যাকচুয়ালি প্রোটাগনিস্টদের ন্যারেটিভে ফেসে রয়েছে, প্রোটাগনিস্টদের ন্যারেটিভে বাইনারিতে ফেসে রয়েছে। ভাষা সাম্রাজ্যবাদটাকে যেভাবে দেখা হচ্ছে বা উদ্বাস্তু নীতিকে যেভাবে দেখা হচ্ছে, আমরা সেভাবেই দেখছি যেভাবে আমাদেরকে দেখানো হচ্ছে। এটা অ্যাকচুয়ালি মানে জ্বর আরো নিচে। আমরা এখন দেখছি বিহারিরা চলে আসছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইমিগ্রেন্ট মানে বাংলাদেশ থেকে যে লোক ফোন করে আসে, আমি ধরে নিলাম আসছে। কিছুদিন আগে ট্রাম্প যে কয়েক প্লেন ইমিগ্রান্টসকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিল, যাদের যে অপরাধ সেই হিসেবেই পাঠিয়ে। কিন্তু ট্রাম্প এই কাজটা করবো বলার পর এক সপ্তাহ সময় লাগেনি, বিকজ হি হ্যাড হিজ টিম ডান দ্য হোমওয়ার্ক ইন টাইম। সোজা কথায় যখন ইলিগাল লোক ঢুকছে, আজকে বিএসএফ এর লোকেরা, বিএসএফ এর অফিসাররা একটা লোককে ধরে এনে বলছে যে পাঁচ বছর আগে সে এখানে ঢুকেছে। 5টা লোককে ধরে এনে বলছে এরা 5 বছর আগে ঢুকেছে। তো ওই ভদ্রলোককে, ওই সরকারি অফিসারকে তার ডিউটিটা জিজ্ঞেস করা উচিত যে তুই ভাই 5 বছর করছিলি এটা। তার ডে টু ডে, আওয়ার টু আওয়ার আমাকে ইটিনারি দিয়ে দাও। হ্যাঁ, তোমার অ্যাকচুয়ালি এই কাজটা করতে 5 বছর সময় লেগেছে। এটা একটা ক্যাপও থাকা উচিত। একটা ইলিগাল ইমিগ্রান্ট ভেতরে ঢুকে যায়, তাই কতদিনের মধ্যে ধরা উচিত। না ধরলে রেসপন্সিবল পার্সোনালিটি পেনাল্টি হওয়া উচিত। এবারে কামিং ব্যাক টু দি হিন্দি মাইগ্রেশন, আমরা কি দেখছি যে হিন্দি ভাষীরা, উর্দু ভাষীরা বহু করে চলে আসছে। ঠিক আছে, চলে আসছে, কিন্তু একটা মানে ইট হ্যাজ অ্যাকচুয়ালি টেকেন আপ এ পলিটিক্যাল কন্ট্রোল। কিন্তু একটা অ্যাকচুয়ালি জেনারিক রিজন আছে, তো একটা অর্গানিক ব্যাপার আছে। তো আমাদের দেশে পপুলেশন এক্সপ্লোশন ঘটছে হিন্দি বেল্টে, তার স্পিল ওভার অ্যাকচুয়ালি চারিদিকে আসছে, এবং সেটা নিয়ে হিন্দি মানে সেটাকে হিন্দি ভাষা সাম্রাজ্যবাদীরা খুব ভালোভাবে ইউটিলাইজ করছে। তুমি জানাল একটা কথা আচ্ছা দেবজ্যোতি দা, আমরা না আগে আসলে এই আলোচনাটা একটু এগিয়ে নিয়ে যাই। প্রশ্নের যখন সেই সময়টায় অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, কারণ আলোচনাটা জাস্ট শুরু হচ্ছে। সেই সময়ে আসলে একটা সামগ্রিক প্রশ্নগুলো যেগুলো আমাদের রয়েছে আগে ওনাদের কাছ থেকে আমরা সেগুলো শুনে নিই। তারপর আগামীতে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো একে একে আপনারা অবশ্যই করবেন। হ্যাঁ, আপনি বলুন। এই হিন্দু পপুলেশন এক্সপ্লোশনের ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দেশে ফার্টিলিটি রেট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে আমরা মোটামুটি রিপ্লেসমেন্ট লেভেলে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি হিন্দু কম্পোনেন্ট বিলো রিপ্লেসমেন্ট লেভেলে আছে, মুসলিম কম্পোনেন্টস অ্যাবাভ রিপ্লেসমেন্ট লেভেলে আছে, এভারেস্ট এসে রিপ্লেসমেন্ট লেভেলে দাঁড়িয়েছে। সব সাউদার্ন স্টেট গুলোর অ্যাকচুয়ালি মানে হয় রিপ্লেসমেন্ট লেভেলে দাঁড়িয়ে আছে কিংবা বিলো রিপ্লেসমেন্টে চলে আছে। কোথাও পপুলেশন অ্যাকচুয়ালি বাড়ছে না, কোথাও স্ট্যাগন্যান্ট হয়ে গেছে, কোথাও ডিক্রিজ করছে। সেই কেসে অনলি হিন্দি বেল্ট, বিহার, ইউপি, এমপি,
এখানে অ্যাকচুয়ালি পপুলেশন এক্সপ্লোশন হচ্ছে যখন রিপ্লেসমেন্ট লেভেল 2.1, সেখানে এখানে বিহারে ইউপিতে অ্যাকচুয়ালি ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন, ইররেসপেক্টিভ অফ অ্যাকচুয়ালি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যে মাইছে, হ্যাঁ, মানে ওদের ফার্টিলিটি রেট 3 মানে 3+। এবং হ্যাঁ, বিহার তো বিমারি বলেই হয়। বিহারে অ্যাকচুয়ালি লাইভলিহুডের প্রবলেম আছে। তো ওখানে যে পপুলেশনটাকে বিহার অ্যাকচুয়ালি মানে এখনকার ন্যাচারাল রিসোর্সেস এবং রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কন্টেন্ট করতে পারে না। তো ওরা বাইরে আসবে, পেটের দায়ে আসবে। এবারে কে কোথায় কিভাবে যাচ্ছে তার মধ্যে প্রচুর বইমাত্রের ব্যাপার স্যাপার রয়েছে। আমি অ্যাকচুয়ালি 25 বছর আমার স্টেটের বাইরে ছিলাম। এখান থেকে আপনারা যারা পরিযায়ী শ্রমিক নিয়ে কাজ করেন তাদের থেকে আপনারা জানতে পারবেন যে এখানকার যে পরিযায়ী শ্রমিক যায়, কেরালায় যায়, গুজরাটে যায়, সেখানে লোকাল থানায় তাদের রেজিস্টার করতে হয়, তাদেরকে আধার কার্ড কপি দিতে হয় যে আমরা এই কাজটা করতে এসছি, একদিন থাকবো। এখানে জাস্ট চলে আসছে, এসে একটা ইলেকট্রিক ঠেলা নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে যাচ্ছে, ঠেলাটা নিচে কদিন শুচ্ছে, এবং এখানে প্রচুর বন্দোবস্ত মনিটর করা হয় না। না না, আর এদের এখন একটা খুব বড় পিয়ার গ্রুপ তৈরি হয়েছে হিন্দু রাষ্ট্রে। আর এই মানে হিন্দি পপুলেশন এক্সপ্লোশনটাকে নন হিন্দি স্পিকিং বেল্টে হিন্দি লবি, হিন্দি সাম্রাজ্যবাদ যেটা, সেটা খুব ভালোভাবে ইউজ করছে এবং পশ্চিমবঙ্গে প্রায় কোণঠাসা করে ফেলেছে। তার অনেক কারণ আছে। এক্ষেত্রে প্রবলবাবু আপনার কাছে একটা প্রশ্ন ছিল, যেহেতু আপনার কাছে আসবো, আমি প্রবলবাবুকে একটা প্রশ্ন করতাম যে প্রবলবাবু যে জায়গাটা বলেছিলেন যে একটা ফেডারেল, আমরা ইউজলেস ন্যারেটিভে ফেসে গেছি। তো বলছে ঢুকে যাচ্ছে কি করছে, যে প্রশ্ন করছে, যে বলছে, যে মানে অ্যালিগেশন আছে ঢুকে যাচ্ছে, সেই লোকটা সেই পোস্ট অ্যাকচুয়ালি রেসপন্সিবল এই ঘটনাগুলো যদি হয়। তাহলে we have to make them accountable first, যে আপনি কি আর আপনি কি প্রশ্ন করছেন মুসে। যদি ডেমোক্রেসি has to function properly, this actually I mean provision should be there. সেটাই সেই সূত্র ধরে বন্ধ হয়ে গেছে মিডিয়া করে। এই যে আমাদের একটা ফেডারেল স্ট্রাকচারে এক রাজ্য থেকে আরেক রাজ্যে তো মানুষ যেতেই পারে, এটা তো ভিন দেশে যাওয়া নয়। তো সেখানে গিয়ে এত আপত্তি কি হয়? সেটা তো হতেই পারে, খুব স্বাভাবিক নয় কি? হতে পারে, কিন্তু ওই তো বলছি এখানে এসে লোকে থেকে যাচ্ছে, এখান থেকে আধার কার্ড ইস্যু করছে, এখান থেকে ভোটার কার্ড পাচ্ছে, কিন্তু একটা বাঙালি পরিযায়ী শ্রমিক গুজরাটি এগুলো পায় না। যেমন আপনার কাছে আসবো, আমি এই প্রশ্নটা প্রবলবাবুর কাছে একবার করছিলাম, আপনার কাছে আসছে, আপনার কাছে এই বিষয়টা জানতে চাইছি। হচ্ছে একটা ফেডারেল স্ট্রাকচার মানে সকলের সমানাধিকার। হ্যাঁ, তাহলে বিহার থেকে যারা পশ্চিমবঙ্গে আসছে তাদের যেমন আদর যত্ন বা তা কিছু প্রাপ্য, তাহলে বাংলা থেকে যারা যাচ্ছে তাদের একই প্রাপ্য। তো বাস্তবতা সেটা দেখা যাচ্ছে না। মানে আমি বিহারের কথা বাদ দিলাম, বিহারে কোনো কর্মসংস্থান নেই, কোনো মানে সারা পৃথিবী থেকে উগান্ডা থেকেও কেউ বিহারে কাজ করতে আসবে, এটা আলাদা প্রশ্ন। ধরুন নয়ডা, সেখানে নাকি কিছু কাজবাজ তৈরি হচ্ছে, সেখানে যখন বাঙালিরা যাচ্ছে তখন তাদের সঙ্গে কি ব্যবহারটা করা হচ্ছে, তাদের উপরে কি পরিমাণে উৎপীড়ন করা হচ্ছে, তাদেরকে ভাষার কারণে বাংলাদেশি বলে ডাকিয়ে দেওয়া হচ্ছে, যদি মুসলমান হয় তাহলে তাকে রোহিঙ্গা বলে দেওয়া হচ্ছে। অথচ একটা জিনিস আমি পরিষ্কার বলে রাখি যে কেন্দ্রীয় মন্ত্রী, মানে ভদ্রলোকের নামটা কি, শামসুরি, মানে পাঞ্জাবি লোক, তিনি দিল্লিতে রোহিঙ্গাদের জন্য বিনামূল্যে ফ্ল্যাটের ব্যবস্থা করেছেন। সেখানে কারেন্ট আছে, জল আছে, সবকিছু আছে। রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে কে? আর বাঙালি মুসলমানরা অন্যান্য জায়গায় কাজে গিয়ে সেখানে ভয়ঙ্কর হেনস্থার সম্মুখীন হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত হচ্ছে, নৃশংসভাবে খুন হচ্ছে। বাঙালি হিন্দুরাও হচ্ছে, বাঙালি হিন্দুদেরও মারধর করছে, তাদের খাদ্যাভ্যাসের উপরে আক্রমণ আসছে, তাদের মাছের বাজার ভেঙে গুছিয়ে দেওয়া হচ্ছে, দুর্গা মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বাংলায় কথা বললেই রেয়াত নেই। তাহলে যে রাজ্যে গিয়ে আমাদের ছেলেরা এরকম ধরনের ট্রিটমেন্ট পাবে, তারা যখন আমাদের এখানে আসবে তাদেরকে মানে অতিথি দেব ভব বলে আমরা মাথায় করে রাখবো, এটা কি এক্সপেক্ট করা যায়? এটা কি এক্সপেক্ট করা উচিত? ইকুয়াল ট্রিটমেন্ট হচ্ছে না, আপনি বলছেন কোথাও গিয়ে হচ্ছে না, একটা একটু বিষয় হয়ে যাচ্ছে, মানে আমাদের ব্যবহার আর ওদের ব্যবহারের একেবারেই একপাক্ষিক হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু ভাষার ভিত্তিতে, বাংলা ভাষায় কথা বললেই সে বাংলাদেশি,
কলকাতার বুকে দাঁড়িয়ে অজস্র লোককে এটা শুনতে হচ্ছে। এ তো বাংলাদেশি যেহেতু সে বাংলায় কথা বলে। আমার পরিচিত একটি ছেলে, মানে একটি মেয়ে এবং তার শাশুড়ি, তারা বড় বাজারে জামা কাপড় কিনতে গেছিল, জামা কাপড়ের বিজনেস করে, তারা জামা কাপড় কিনতে গেছিল। এবারে মাথায় ঘোমটা টোমটা দেওয়া দেখে বোঝা যাচ্ছে মুসলমান মানুষ, তাদেরকে ধরে আটকে রেখেছিল। সেখান থেকে তারা আমাকে ফোন করে এবং আমরা এখান থেকে পুলিশ দিয়ে তাদেরকে উদ্ধার করি। মানে বাংলার গ্রামে বাসকারী একজন বাঙালি, সে বাংলার রাজধানীতে গিয়ে বাংলায় কথা বলবার জন্য এবং মুসলিম হবার জন্য তাকে আটকে রেখেছে, ইলিগাল কনফাইনমেন্ট। বাংলার পুলিশ দিয়ে তাকে উদ্ধার করতে হচ্ছে। মানে জল নাকের ওপরে নয়, প্রমোটালের ওপর দিয়ে বইছে। ভাষা এবং ইলিগাল মাইগ্রেশন আমাদের দেশে দুটোই এখন মানে আউট অ্যান্ড আউট পলিটিক্যাল অ্যাক্টিভিটি, মানে মিথের উপর বেশি দাঁড়িয়ে আছে। মানে মাইগ্রেশন তো অ্যাকচুয়ালি পুরো মিথের উপর দাঁড়িয়ে আছে। আর হিন্দি ভাষা আগ্রাসনের কোনো মিথের উপর দাঁড়িয়ে নেই, এবং এটা একটা খুব সুচিন্তিত অ্যাক্টিভিটি ফ্রম প্রোটাগনিস্ট কর্নার্স। যারাই মানে স্বাধীন ভারতে যারাই যখনই সরকারে থেকেছে, তারা অ্যাকচুয়ালি হিন্দিকে অনেক বেশি প্রমোট করেছে, আনকনস্টিটিউশনালি প্রমোটও করেছে এবং এখনো করে। আমার আপনার ট্যাক্সের পয়সা হিন্দি ভাষার উন্নতিতে খরচ করা হয় এবং আমাদের উপরই চাপানো হয়, কিন্তু হিন্দি ভাষীদের ট্যাক্সের একটা পয়সা বাংলা ভাষার জন্য খরচ হয় না। মানে কলকাতায় যে কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো আছে, সেখানে 15 দিন ধরে হিন্দু পকোড়া হচ্ছে। তাদেরকে জিজ্ঞেস করা হয় 21শে ফেব্রুয়ারি কি, 19শে মে কি, তাদের একটাই উত্তর, মানে কাক যেরকম থাকে না, কাক কাক কাক। প্রবাল স্যার আপনাকে একটা মানে একটা সত্যি ঘটনা বলবো এখন আমি এইটা নিয়ে। হিন্দি ভাষা মানে কেন্দ্রীয় সরকার ইরেসপেক্টিভ অফ মানে যে কোনো পার্টি, কংগ্রেস তো ম্যাক্সিমাম সময় দেখেছি, কংগ্রেসও অ্যাকচুয়ালি, এবং এটা অ্যাকচুয়ালি এর বীজ অ্যাকচুয়ালি কনস্টিটিউশনে আছে, কনস্টিটিউশনে আছে। দেবজ্যোতিদা এক্ষেত্রে একটা প্রশ্ন করবে আপনাদের সকল, এই প্রবল বাবু আপনাকে একটা দেবজ্যোতিদার প্রশ্ন রয়েছে, উনি বর্ধমান থেকে। দেবজ্যোতিদা প্রশ্ন করুন। আরে আমি তো যেটা বললাম বলতে ভুলে গেলাম কি প্রশ্ন বলে বল। জালাল কেন কম প্রশ্ন করছি? জালাল বলছে মুসলমানদের বার্থ রেট এখনো বেশি আছে, রিপ্লেসমেন্ট লেভেল হয় অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে বেশি আছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি হয়েছে 2.1 যদি রিপ্লেসমেন্ট লেভেল হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গল এখন বার্থ রেট হচ্ছে তোর 1.5। সুতরাং হিন্দু মুসলমান নির্বিশেষে ওয়েস্ট বেঙ্গলে না, আমি লাস্ট আমার কাছে লাস্ট যে ডেটা আছে, বাঙালি হিন্দুদের এফআরআর হচ্ছে তোর 1.7, বাঙালি মুসলিমদের 2.4। না না না, নেমে গেছে। দেবজ্যোতিদার আরেকটা প্রশ্ন ছিল, তোর অবজারভেশনটা কি প্রমাণ করে? আমার কথাটাই প্রমাণ করে যে হয় কোথাও স্ট্যাগনেট হয়ে গেছে পপুলেশন, বা কোথাও কমে যাচ্ছে, ডাউনওয়ার্ড ট্রেন্ডে আছে। অনলি হিন্দু অ্যাকচুয়ালি পজিটিভ ট্রেন্ডে আছে, এক্সপ্লোশন মোডে আছে। হিন্দু বেশি হলে রেট অফ ডিক্রিজ যেটা হচ্ছে না, পপুলেশন মানে বার্থ রেট, সেটা হিন্দু থেকে মুসলমানদের, কারণ হিন্দুদের অলরেডি কমে গেছে অনেকখানি, মুসলিমদের তুই আমার ইন্টারপ্রিটেশনটা বুঝতে পারছিস? আমি তো প্রথমেই এখানে বলেছি যে বাঙালিদের মধ্যে মুসলমানদের ফার্টিলিটি রেট বেশি আর হিন্দুদের কম, মানে মুসলমানদের রিপ্লেসমেন্ট লেভেলের উপরে আছে, রিপ্লেসমেন্ট লেভেলের নিচে হিন্দুরা রয়েছে, এভারেজটা রিপ্লেসমেন্ট লেভেলে দাঁড়িয়ে আছে। কিন্তু এই তফাৎটা তুই হিন্দি বেল্টে পাবি না। হিন্দি বেল্টে রেসপেক্টিভ অফ রিলিজিয়ন, হিন্দু মুসলমান সবাই ফার্টিলিটি রেট 3+। হিন্দি বেল্টে বেশি তো বটেই, অনলি হিন্দি বেল্টই বেশি। হ্যাঁ, এবং আরে বাবা, আমরা হিন্দি সাম্রাজ্যবাদেরই আলোচনা করছি। হ্যাঁ, হিন্দি সাম্রাজ্যবাদেরই আলোচনা করছি।
এই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, আমি প্রবলবাবুর কাছে যাব। এই যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা একটা অ্যাক্ট রয়েছে 343 আর্টিকেল 343, যেটা বলা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। হিন্দি মানে ইংরেজি। এইটা কি- হিন্দি আর ইংরেজি, এইটা হ্যাঁ, ওই তো বলছি। মানে না না, এটা কতটা বাস্তব? এটা বাস্তবের কথা না, এটা একটা ব্যাপার আছে বলি। মানে 343(1) ইংরেজিকে এবং হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে, আর বাকিগুলো সবই ল্যাঙ্গুয়েজ, মানে রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাক্টিভিটি ইংরেজি আর হিন্দিতে হবে এবং 15 বছর পরে সেই পলিসি রিভিউ করা হবে বলেছিল। এবারে কেসটা ওইটি ধরে যে অ্যাকচুয়ালি হিন্দি হ্যাজ বিন গিভেন প্রিসিডেন্স ওভার অল আদার ইন্ডিয়ান লোকাল ল্যাঙ্গুয়েজেস বাই কনস্টিটিউশন। আমি কি বলছি, মানে এই যে প্রবাল স্যার বলছিলেন যেটা 15 দিন ধরে পকোয়াড়া হয়, ট্যাক্স পেয়ার্স মানি, একদম একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকে, মানে হ্যাঁ আমি ওইটি একটা ছোট ঘটনা বলতে যাচ্ছিলাম। মানে এটা হচ্ছে 1992, মানে আমি তখন জাস্ট চাকরি জয়েন করেছি আর কি। তো মাই ফার্স্ট রাজভাষা পাকোয়াড়া ইন মাই কোম্পানি অর্গানাইজেশন, মানে একটা সার্কুলার যে সবাই হিন্দিতে কমসে কম সাইন করবে, আর 15 দিনের কম্প্রেসড হিন্দি কোর্স আছে, যারা ইচ্ছা করে ফ্রিতে জয়েন করতে পারে এবং শিখতে পারে, তাদেরকে আলাদা, মানে তাদের দ্যাট উইল অ্যাকচুয়ালি অগমেন্ট দেয়ার সিরিজ, রাইট। তো আমি লাইটলি নিয়েছিলাম, আমি হয়তো ভাবে, মানে হিন্দিতে দেখলাম সবাই সাইন করেছে, আমি সাইন করিনি, আর দুটি তামিল ছেলে সাইন করেনি। ওরা কি ভেবে সাইন করেনি আমি জানতাম না, কিন্তু আমাদের তিনজনকে মেমো দেওয়া হলো। মানে দিস ইজ এ রিয়েল থিং হ্যাপেন্ড ইন সেন্ট্রাল গভর্নমেন্ট এন্টারপ্রাইজ। এক্ষেত্রে আমরা তিনজনে মেমো খেয়ে যাওয়ার পর কি হলো, আমরা তিনজন একটা টিম হয়ে গেলাম। আমরা সেটা অ্যাকচুয়ালি করেছিলাম, চ্যালেঞ্জ করেছিলাম যে এইভাবে করা যায় না। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে করাবো, খুব রিসেন্টলি বোধহয় কর্ণাটকে একটা ঘটনা ঘটেছে, আমি ওটা প্রবল বাবুর কাছেও আসবো, যে একজন এসবিআই সে হ্যাঁ, আমাদের দেশের সিভিল সার্ভেন্টদের দেখবেন, আইএএস ক্যাডারের লোকেদের দেখবেন যে হোম ক্যাডারে থাকে সে কাশ্মীরি লোক হতে পারে, কিন্তু ইউপি হোম ক্যাডারে থাকে সে ইউপি ল্যাঙ্গুয়েজ শিখবে। এবং খেয়াল করবেন, আমরা মানে পশ্চিমবঙ্গে বসে যারা অ্যাকচুয়ালি নন বেঙ্গলি ডিস্ট্রিক্ট কালেক্টর থেকে, তারা কিন্তু বাংলা বলেন, বলে পাঞ্জাবিরা বাংলা বলে, সবাই বাংলা বলে। শুধু সিভিল সার্ভিসে এটা স্ট্রিক্টলি ফলো হয়, বাকিগুলোতে করা হয় না। আপনি ব্যাংক যাবেন, আপনার ফর্ম ভরার দরকার হচ্ছে, আপনার পয়সা। জালালবাবু বললেন সেই বিষয়টা নিয়ে আসছিলেন। একটা কোশ্চেন ছিল ইউপিএসসি তে যেরকম হোম কার্ডের প্রভিশন আছে, ব্যাংকিং সেক্টরে কিরকম হোম কার্ডের প্রভিশন আছে? আমরা একটা করে আসি। হ্যাঁ প্রবলবাবু, যেটার বিষয়ে আসছিলাম, দেখুন রিসেন্টলি এই যে জালালবাবু যে বিষয়টা বলছিলেন যে একটা ঘটনা ঘটলো না কর্ণাটকে, এক এসবিআই অফিসার সে তার অফিসে হিন্দিতে কথা বলবে এবং সেখানে কর্ণাটকের লোকজন, সেখানে একটা সমস্যা হলো। এইরকম কিন্তু অনেক ঘটনাই দেখা যায় যে হিন্দি ভাষার অনেক জায়গায় তার অন্য ভাষায় কথা বলতে অস্বীকার করে, বা আমাদের এখানেও আমরা এরকম বিভিন্ন ঘটনা দেখতে পাই। কোথাও কি আপনার কি এরকম কোনো অবজারভেশন রয়েছে যে এই কোথাও একটা ভাষার যেখানে আপনি রয়েছেন সেই জায়গাতে আপনার কাজ করছেন, স্বাভাবিকভাবে সেই জায়গাটা, সেই ভাষাটা আপনাকে রপ্ত করতেই হবে? এটা তো আপনার একটা অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্ব বিষয়, তাই না? গুরুত্বপূর্ণ বিষয়। একদমই তাই। এবং ব্যাংকিং সেক্টর বা পোস্ট অফিস, যেগুলোতে সাধারণ মানুষ, অর্থাৎ আমি বলতে চাইছি যে হয়তো তারা ততটা শিক্ষিত না, বা তাদের অন্য ল্যাঙ্গুয়েজ জানবার কথাই না, নিজের মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা তাদের জানবার কথা না, তারা যে জায়গাগুলোতে বেশি পরিমাণে যান, যে জায়গাগুলোতে তারা বেশি মানে যাতায়াত করে, সেই জায়গাগুলোতে হিন্দি ভাষী ক্যাডার দিয়ে ভরে দেওয়া হচ্ছে। এবং যারা হিন্দি ভাষী ক্যাডার আসছে, তারা বাংলা তো দূরস্থান, ইংরেজিও কেউ বলতে পারে না। যদি কেউ ইংরেজিতে কমিউনিকেট করতে পারেন, বাঙালিদের মধ্যে অনেকেই ইংরেজিটা মোটামুটি বলেন, ভালোই বলেন, কিন্তু তারা পারেন না তো। এবং তারা তখন ওই যে জালালউদ্দিন সাহেব যেটা বললেন, একটা অদ্ভুত শব্দ রাজভাষা, যেন আমরা রাজতন্ত্রে বাস করছি, রাষ্ট্রভাষা কিন্তু তারা বলে না,
তারা আমাদের যেটা শেখানো হয়েছে জাতীয় পতাকা, সেটাকে তারা বলে রাষ্ট্রীয় ধ্বজ। যেটাকে আমাদের শেখানো হয়েছে জাতীয় সঙ্গীত, সেটাকে তারা বলে রাষ্ট্রীয় গীত। সে ব্যাপারে টনটনে, কিন্তু হিন্দির ব্যাপারে মানে একটু এগিয়ে গিয়ে আর কি, রাষ্ট্রীয় ভাষা বলতে পারছে না, বললে কনস্টিটিউশনালি মার খাবে, তাই জন্য তারা বলছে রাজভাষা। যেটা আমরা প্রজা, হিন্দি ভাষায় রাজা, তাদের মুখের ভাষাটা হচ্ছে রাজভাষা। তারা যে হরফে লেখে সেটাকে বলছে দেবনাগরী। তো আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে শিব ঠাকুর কে ওই ভাষায় সই করেন নাকি, ওটা কিসের দেব? দেবটা কোত্থেকে এলো? মানে আমাদের ঘাটালের সাংসদের নামে কে সই করে ওই ভাষায়? দেবনাগরী কিসের? ওটার নাম নাগরী, হরফটার নাম নাগরী, ওটা ধার করা হরফ, ধার করা হরফ, তার নাম নাগরী। এবং এই দুটো ভাষার মধ্যে বলেই দিয়েছে যে এই দুটো ভাষা অভিন্ন, হিন্দি এবং উর্দু অভিন্ন ভাষা। এটা কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এবং খেয়াল করে দেখুন, দুটোরই নিজস্ব কোনো হরফ নেই। আপনারা যে একটা হরফ প্লাস আরো ছখানা বর্ণ। অভিনেতাকে দিয়ে সেটা কতটা জাস্টিফাই এক্ষেত্রে? হ্যাঁ, আপনারা যে একটা উদাহরণ দেন না, যে দুজন অভিনেতা দিয়ে যে হিন্দি এবং উর্দু যে ডিফারেন্সটাকে আপনারা বোঝান, এটা এক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হয় যে সেটা কি দুটো মানে না 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 না, এই তর্কটা অ্যাকচুয়ালি ফিউটাইল। কারণ হিন্দি আর উর্দু দুটো ল্যাঙ্গুয়েজকে কনস্টিটিউশনে সেপারেট আর আলাদা করে রিকগনিশন দেওয়া রয়েছে। তো ওই তত্ত্বে না গেলেও চলবে। আমি হিন্দি ভাষার ব্যাপারে একটা কথা বলতে চাই। আমরা সবাই আমরা যেখানে যারা বসে রয়েছি, আমরা মানে অফিসে বা সামাজিক পরিচিতদের সঙ্গে আমরা ভাষা নিয়ে কথা বলি। আমরা এই যেমন কথাগুলো বলছি, আমি কাউকে বলতে শুনিনি যারা অন্তত ব্যাপারটা জানে, এবং আমি বলি সেই জন্য। পশ্চিমবঙ্গে কোনো সরকারি দপ্তরে বাঙালি অফিসার আছে? বাংলা ডিপার্টমেন্ট আছে কর্পোরেট এবং অ্যাডমিনিস্ট্রেশনে? কোথাও পাবেন না বেঙ্গলি অফিসার। না, সেন্ট্রাল গভর্নমেন্টের সব অর্গানাইজেশনে হিন্দি ডিপার্টমেন্ট আছে, রাজভাষা ডিপার্টমেন্ট আছে, হিন্দি অফিসার্স থাকে। আজকের নয়, যখন না আর এই বিষবৃক্ষের বয়স হচ্ছে 75 বছর। হ্যাঁ, বিষবৃক্ষের বয়স হচ্ছে 75 বছর। এখন যারা মানে হিন্দি হ্যাজ বিকাম এ ভেরি মানে সবার ল্যাঙ্গুয়েজ কনসার্ন, হিন্দি অ্যাকচুয়ালি আমাদের দেশে এখন সবচেয়ে রাজনৈতিক ভাবে শক্তিশালী ভাষা। এবং সেই ভাষাটা কাদের, সেই ভাষাটা অ্যাকচুয়ালি কাদের অস্ত্র? ইমপ্লিমেন্টস আজকে যারা ডিসপেন্সেশন চালাচ্ছে সেই ভাষাটা, তাই তো হিন্দি। হ্যাঁ, হিন্দি এই যে প্রবাদবাবু কথাটা বলছিলেন না, যে কলকাতাতে বসে শুনতে হচ্ছে। হ্যাঁ, কলকাতাতে বসে লোককে হিন্দি ভাষীরা বলছে হিন্দি বলতে হবে, শুনতে হচ্ছে আমাদের। এই যুদ্ধটা আমি অন্য কোন স্টেটে গত 25 বছর বলিনি যে ব্যাঙ্গালোরে কেউ গিয়ে বলছে হিন্দি বলতে হবে বলে বেঁচে যাচ্ছে। মানে কেন্দ্রীয় সরকারের যে কোম্পানিগুলো, সেগুলোর নাম রেখেছে হিন্দুস্তান, হিন্দুস্তান পেট্রোলিয়াম, হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড, হিন্দুস্তান মেশিন টুলস। হোয়াট ইজ হিন্দুস্তান? পরিষ্কার লেখা রয়েছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। এবার ভারত পেট্রোলিয়াম নাম রাখো, ভারত অ্যালুমিনিয়াম নাম রাখো, ভারত নিয়ে যে কোনো নাম রাখো, তাতে কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু ভারত ইজ ইকুয়াল টু হিন্দুস্তান, এটা কংগ্রেস করে দিয়ে গেছে। পার্থক্য এটাই যে আগেকার দিনের বাইজিরা যেমন একটু মানে সেজে গুজে সুন্দর করে নাচ করতেন, তারা কিন্তু সমাজে কোন পর্যায়ে ছিলেন সেটা সবাই জানে, কিন্তু তবুও তাদের ভিতরে রানী রানী ভাব ছিল, এই একটা ছিল। কংগ্রেসের সেই মুখোশটা ছিল। আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে বিহারের গ্রামে যে নগ্ন নৃত্য হয়, হিন্দির সেই নগ্ন নৃত্য আমরা দেখতে পাচ্ছি। এখন জামা কাপড় খুলে একদম ওই মারলে কচাকচ হচ্ছে। আগে গহরচানের নাচতে এখন মারলে কচাকচ দেখছে। এক্ষেত্রে তাহলে এই যে ডোমিসাইল রুল, যেটা শিক্ষা এবং বিশেষত চাকরির ক্ষেত্রে, এটা তো ম্যান্ডেটরি হওয়া উচিত, এবং সেটাকে আমাদের রাজ্যে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়? একেবারেই না, একেবারেই না। সব মানে থ্রি ল্যাঙ্গুয়েজ পলিসি হ্যাজ বিন মোস্ট স্ট্যাবলিশড। যে জীবন আসলে বাধা পাকস্থলীতে, এরকম সমস্ত নীতি আসলে বাধা ওই ইভিএম এ। ঠিক আছে, সমস্ত নীতি আসলে বাধা ইভিএম এ। আর একটা পার্টিকে যদি বহিরাগতরা ফান্ডিং করে,
বাকি ফান্ডিং এর যে ব্যবস্থা তাদের আছে, সেই ফান্ডিং এর ব্যাপারটা নিয়ে সিবিআই সবসময় পেছনে লেগে রয়েছে। তাহলে মূল ফান্ডিং করছে বহিরাগতরা, আর মালিকের বিরুদ্ধে আমি কথা বলবো? আমার ধরে কথা মাথা। আমি তো রাবণ নই, আমি তো মানুষ, আমি তো কালীঘাট থেকে এসেছি, আমি তো শ্রীলঙ্কা থেকে আসিনি। আমার মাথায়, আমার ঘাড়ে কটা মাথা যে প্রভুর বিরুদ্ধে কথা বলবো? তারা তো প্রভু, তারা তো মূল ফান্ডিং দিচ্ছে। বাকি ফান্ডিং যেভাবে আসছে আমরা সকলেই জানি, এবং তার জন্য ইডি সিবিআই সবসময় একদম টর্চ নিয়ে পেছনে লেগে আছে। এই ফান্ডিং যেখান থেকে আসে সেখানে তো হাত জোর করে থাকতেই হবে, জি হুজুর করতেই হবে। এই যে ডব্লিউবিসিএস এর একটা গভর্নমেন্ট অর্ডার বেরিয়ে গেল, আমি একজন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী হিসেবে আমি এই কথাটা বলতে পারি, একটা গভর্নমেন্ট অর্ডার কি মূল্যবান। আমি স্কুলে পড়াই, একটা গভর্নমেন্ট অর্ডার এলো যে গরমের জন্য পঠন পাঠন বন্ধ থাকিবে। তার মানে আমরা ধরে নিই যে স্কুলে ছাত্রছাত্রীরা আসবে না, কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা আসবেন। গভর্নমেন্ট অর্ডার এতটাই গুরুত্বপূর্ণ। সেই গভর্নমেন্ট অর্ডার 1 মাসের মধ্যে স্ক্র্যাপ হয়ে গেল। ডব্লিউবিসিএস এর 390 ম্যান্ডেটারি বাংলা পেপার, সেটা 1 মাসের মধ্যে স্ক্র্যাপ হয়ে গেল। একটা গভর্নমেন্ট অর্ডার স্ক্র্যাপ হয়ে গেল তাদের চাপে। এটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না। চারিদিকে জলা বুঝিয়ে যারা বড় বড় বাড়ি তুলছে তারা এর পেছনে। আচ্ছা প্রভুবাবু, আপনার কাছে আরেকটা এই সূত্র ধরেই আসতাম যে ডব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করার একটা দাবি ছিল, কিন্তু তার একটা অদ্ভুত জিনিস দেখা গেল যে তার পরিবর্তে হিন্দি ও উর্দুতে ইন্ট্রোডিউস করা হয়েছে। এক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে, মানে পুরো বিষয়টাই তো অন্যদিকে চলে যাচ্ছে? একদমই তাই, একদমই তাই। আমার কাছে এখানে 2011 সালে মানে জনগণনার ভিত্তিতে যে কোন ভাষা কতটা বলা হয়, আমাদের এখানে কোন ভাষা কতটা বলা হয় তার একটা হিসেব আছে। সেই হিসেবে দেখা যাচ্ছে যে 86%, মানে 85.69, মানে 85.7 ধরে নিলাম, প্রায় 86% মানুষ বাংলায় কথা বলে। 2.something% মানুষ সাঁওতালি বলে। 1.something মানুষ তারা উর্দু বলে। আর সেখানে মানে কলকাতার মহানাগরিক, কি বেসিক্যালি মহানাগরিক শব্দটা এলো তাও আমি ঠিক জানি না, যাই হোক হবে কিছু একটা মানে বড় ল্যাজওয়ালা মানুষ, তিনি বলছেন প্রকাশ্য জনসভায় যে আমি এই স্বপ্ন দেখি যে বাংলার 50% মানুষ উর্দুতে কথা বলবে এবং চতুর্দিকে শের ও শায়েরি হবে। এই শের ও শায়েরি একজন অন্যতম মুখ্য লোক কিন্তু হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। তার লেখা প্রচুর উর্দু কবিতা আছে, বই আছে। রিক্তা পাবলিকেশন বলে একটি প্রকাশনী থেকে নিয়মিত তার উর্দু বই বেরোতো। তাহলে বোঝা যাচ্ছে যে মিলটা কোথায় আর লোককে খোঁচানোটা কোথায়। লোককে খোঁচানো হচ্ছে, যদি কোথাও সাইনবোর্ডে উর্দু দেখা যায় তাহলে লোককে খোঁচানো হচ্ছে যে এই দেখো মুসলমানদের ভাষা, বাঙালি মুসলমানদের ভাষা উর্দু। 14 পুস্তকে কেউ উর্দু জানে? বাঙালি মুসলমানের কবে থেকে উর্দু ভাষা হলো? আর কি বাঙালি মুসলিমের একটা পবিত্র ভাষা, তাদের কাছে অত্যন্ত সম্মানীয় ভাষা। উর্দু কিছুই না, বাঙালি মুসলিমদের কাছে উর্দু কোনো অর্থই রাখে না। সেইটা গোবর মাখাদের মাথায় ঢোকানো হচ্ছে। আর অটল বিহারী বাজপেয়ী যে উর্দুতে কবিতা লিখছেন, মুন্সি প্রেমচাঁদ উর্দু হরফে লিখতেন, চাকরি হরফে লিখতেন, উর্দু হরফে লিখতেন। এবারে কোনো ভেদ নেই, হরফটা উর্দু না, হরফটা আরবি। ব্যবহার করা হচ্ছে। হরফটা কিন্তু উর্দু নয় প্রবাল, হরফটা আরবি। না, হরফটা উর্দু, মানে আরবি প্লাস আরো 6টা বর্ণ। না না, যেমন ধরো আরবিতে তুমি আমার নাম লিখতে পারবে না, কারণ আরবিতে প নেই। আমি একটা শিখেছি, সেই জায়গা থেকে আমি বলছি যে আরবিতে প নেই, ঠিক আছে? জালালউদ্দিন সাহেব আরবি টারবি পড়েছেন কিনা আমি জানি না, আরবিতে কোনো প নেই। আমার নাম লিখতে গেলে ব্রওয়াল লিখতে হবে, বয় রফলা বয়াকার ল। বয়াকার লটা ঠিক আছে, আরেকটা বয় রফলা হবে। ইন্ট্রোডিউস করার জন্য 6টা বর্ণ আর উর্দুতে এক্সট্রা। আর পুরো টোকা, ইংলিশটা তো পুরোই টোকা। মাঝখান থেকে ওই সংস্কৃত হরফে অ লেখাটা একটু এরকম স্ট্রিট ল্যাম্পের মতন দেখতে ছিল। একটা লাঠি উঠেছে, তার মাথায় এরকম একটা গেছে, তার থেকে আলো পড়ছে। আলোর দরকার তো, আলো যেহেতু নেই সেই ভাষাটাতে, তাই ওটাকে উঠিয়ে দিয়ে একটা আকড়ি কুকড়ি
যেটা লিখতে খুব সুবিধা হবে ওইটা লিখতে অসুবিধা হবে। মানে এতই মেধাবী তারা, আইএএস আইপিএস ভরে দিচ্ছে মেধায়, তারা ওই সংস্কৃত অটা লিখতে, যেটা ল্যাম্পপোস্টের আলোর মতন যার নিচে বিদ্যাসাগর পড়াশোনা করতেন, সেটা তাদের লিখতে অসুবিধা হবে, তাই না আকড়ি টুকরি করে দিয়েছে অ আ। এই তো লেভেল। যাই হোক, তুমি বলে না জানালা আর্মিটা কি পড়েছে আমার শুনতে পাচ্ছেন আমার কাছে? সংস্কৃত, বুঝলে? কি হতো? মাধ্যমিকে থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত ছিল জানালা আমাদের সঙ্গে। আচ্ছা, ও আরবি ফারবি আশেপাশে যায়নি কোনোদিন। মানে আশপাশ দিয়ে যায়নি। ও সংস্কৃত থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল, আমার সাথে থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল। আমরা লাস্ট ব্যাচ আমি শিখেছি, আমি কিন্তু নামটুকু সই করতে পারি। আলাউদ্দিন স্যার, আপনাকে একটা এই বিষয়ে এই প্রবলবাবুর সঙ্গে যে বিষয়ে কথা হচ্ছিল তাতে একটা অবজারভেশন দেখুন, যে একটা আমাদের এখানকারই একটা নিউজ চ্যানেল, আমি তার নাম বলছি না, তার তথ্য অনুযায়ী কলকাতায় 51% হচ্ছে হলো হিন্দিভাষী, এবং আমাদের রাজ্যের 7টা ডিস্ট্রিক্ট হচ্ছে হলো হিন্দিভাষীদের, তারা হচ্ছে মেজরিটিতে। এক্ষেত্রে একটা বড় কিন্তু ডেমোগ্রাফি মনে হচ্ছে না যে পরিবর্তন হচ্ছে আমাদের রাজ্যে? নট অনলি কলকাতা, কলকাতা এবং হাওড়া দুটো শহরই তোমার ইয়ে হয়েছে হিন্দি মিডিয়াম। আপনার জায়গাটা আপনি আরো ভালো বলতে পারবেন, আপনি যে জায়গায় থাকেন সেখানেও তো একটা বড় পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সব থেকে আবার ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, ভয়ঙ্কর ভাবে হিন্দি ভাষীরা গৃহীত হচ্ছে। এটা ভাষা রাজনীতি যেদিকে যাচ্ছে, যদি এই মোমেন্টাম, ভাষা রাজনীতির মোমেন্টামে ওই দিশাই থাকে, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে পশ্চিম বর্ধমান ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত করা হবে। একদম একদম একদম। পশ্চিম বর্ধমানের করে অবাধে ঝাড়খণ্ডের অটো ঘুরে বেড়াচ্ছে, ঝাড়খণ্ডের নাম্বার প্লেট লাগানো অটো অবাধে পশ্চিম বর্ধমানের বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছে। আর বৃহত্তর কলকাতায় বাঙালি সংখ্যালঘু, এটা আমি বিশ্বাস করি। ওর জন্য ঘুমতে হবে না আমি। অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা 2011 সালেও আছে। কলকাতায় বাঙালি সংখ্যালঘু আপনি দেখতে পাবেন। একদম একদম। আচ্ছা, এই প্রবলবাবু, আরেকটা জিনিস আমাদের এখানে যেটা খুব রিসেন্টলি ঘটছে, যেটা আমাদের এই কনটেক্সটের সঙ্গে কোথাও গিয়ে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের সিনেমা জগতে আপনি যদি মনে করে থাকে, পরাণ ছবিটা যখন রিলিজ করলো সে সময় পাঠানও রিলিজ করলো, পরাণের শো গুলোকে ক্যান্সেল করা হলো শুধুমাত্র পাঠানের শো গুলোকে সামনে আনার জন্য। এক্ষেত্রে প্রতিবাদও হয়েছিল। এক্ষেত্রে আপনাদের কি ভিশন, মানে এই বিষয় নিয়ে ভাবনা, যে কোথাও গিয়ে বিনোদন জগৎকেও কিন্তু গ্রাস করে নিচ্ছে এই হিন্দিভাষী বা উর্দুভাষী আগ্রাসন, এবং বাংলার এন্টারটেনমেন্ট বিনোদন জগৎ কিন্তু কোনটা, টেলিভিশন ইয়াকে মাৎসন্যায় বলে স্যার, ইয়াকে মাৎসন্যায় বলে। দেখুন, আবার সেই কবি সুমনের কথাটা কথা পাকস্থলীতে, ঠিক আছে? এই যে সিনেমাগুলো স্পন্সর করছে কারা, স্পন্সর করছে কারা, এটা মূল জায়গাটাতে ঢুকতে হবে। এবং গতকাল রাশ বলে একটা সিনেমা রিলিজ হয়েছে, আমরা দেখলাম যে সাউথ সিটি মলের আইনক্সে হাউসফুল 5 বলে একটা হিন্দি সিনেমা এসছে, মানে সেই আনানো মার্কা সিনেমা। সেই সিনেমাকে বোধহয় মানে 6-7 খানা করে শো দেওয়া হয়েছে, আর রাশকে 1 খানা। বাংলা পক্ষ সঙ্গে সঙ্গে পথে নেমেছে, সাউথ সিটি আইনক্সের সামনে বাংলা পক্ষের সহযোদ্ধারা গতকাল প্রতিবাদ জানিয়েছেন, এবং এই প্রতিবাদ জানানোর ব্যাপারটা কিন্তু আমরা মূল পর্যন্ত নিয়ে যাব। কারণ আবারও বলছি যে যারা প্রডিউস করছেন সিনেমা সিরিয়াল, যারা প্রডিউস করছেন, এফএম স্টেশন গুলো যারা প্রডিউস করছেন, আজকে ভেবে দেখুন তো এফএম স্টেশনে আমরা কটা বাংলা গান শুনতে পাই? বাংলা গানের ছোট হঠাৎ পড়ে গেছে, সব নাকি ভূত হয়ে গেল, নাকি বাংলা গান ভালো তৈরি হচ্ছে? বাংলা গান হতো, আজকে কিন্তু সেটা হিন্দি গানের আধিক্যই বেশি। একদম, বাংলা ব্যান্ডের প্রচুর গান আমরা এফএম থেকেই শুনে শিখেছি। এফএম এ রীতিমতো নিয়মিত বাংলা ব্যান্ডের গান শোনানো হতো। আমার বন্ধু অনিন্দ বোস, শহর ব্যান্ডের লিড ভোকালিস্ট, সে একদিন দুঃখ করে আমাকে বলছে যে আমাদের গান আর শোনায় না। আর আজকের দিনে দেখুন, সিডি বিক্রি নেই, ক্যাসেট বিক্রি নেই, তাহলে এই শিল্পীরা খাবে কি? এই শিল্পীরা যাবে কোথায়? যত আমি মানে পপুলার মিডিয়াম গুলোতে
বাংলা গান বাজাতে থাকবো তত তার রয়্যালটি কিন্তু সেই শিল্পীর কাছে গিয়ে পৌঁছবে। আমি একজন উপভোক্তা হিসেবে, আমি একজন শ্রোতা হিসেবে, আমার কাছে গান একটা বিনোদন মাত্র, কিন্তু যিনি গানটা গাইছেন, যিনি তার সঙ্গে বাজনা বাজাচ্ছেন, তার তো তার ওটা পেশা। সেই জায়গায় কি ভয়ানক টান পড়ছে ভাবা যায় না। মানে আমি মাঝখানে শুনেছিলাম অত্যন্ত বিখ্যাত একজন গায়িকা, নামটা করছি না কারণ আমি ব্যাপারটা সম্পর্কে একেবারে মানে স্যাঙ্গুইন নই, তিনি শাড়ির বিজনেস খুলছেন, তার নাম দিয়ে, নামটা যেহেতু বিখ্যাত হয়ে গেছে, কেউ কিন্তু শাড়ির ব্যবসা খুলছেন, কেউ রেস্টুরেন্ট খুলছেন, মানে শিল্প থেকে তারা শিফট করে যেতে বাধ্য হচ্ছেন। Whereas নকশাল মার্কা গান গাওয়া পবন সিং তাকে আসানসোলে নিয়ে এসে মানে মহা সমারোহে, মানে সে যেন মানে কিশোর কুমার মোহাম্মদ রফি হয়ে গেছে আর কি। তাকে নিয়ে এসে দেখুন গান গাওয়ার আমাদের এখানে আমি আপনাকে একটু ধরে দিতাম খুব রিসেন্ট একটা ঘটনা। এই যে ঠাগ লাইফ বলে ছবিটি, একটি তামিল ছবি, সেই ছবির বিষয় নিয়ে প্রমোশনে কামাল হাসানের মতন ব্যক্তিত্ব যখন বলে যে তামিল ভাষার থেকেই কর্ণাটকি ভাষার উৎপত্তি, সেটাতে কর্ণাটককে সিনেমাটাকে ব্যান করে দেওয়া হয়। আমরা কিন্তু কখনো এরকম কোনো সিদ্ধান্ত কি নিতে পারি, বা আমরা কি কখনো এভাবে রিয়াক্ট করি আমাদের ভাষাকে নিয়ে যখন কোথাও এরকম কিছু হয় বা কোনটাসে হয়? একেবারেই না। কারণ এটার জন্য মানে রাজ্যের যে সরকার, রাজ্যে অধিষ্ঠিত যে সরকার, তার ভেতরে জাতীয়তাবোধ থাকতে হয়। তার ভেতরে যদি দাসত্ববোধ থাকে, হ্যাঁ, কানোরিয়া পাজরিয়া ঝুনঝুনওয়ালার প্রতি দাসত্ববোধ, তাহলে এটা হওয়া সম্ভব না। যাদু, আপনার কাছে আসতাম এই বিষয়ে, আপনার কি এই বিষয় নিয়ে আপনার কি ওপিনিয়ন, যে আপনার কি মনে হচ্ছে যে কোথাও কি বাঙালি জাতীয়তাবোধ বা জাতীয়তা কোথাও কোণঠাসা বা অতটা ম্যাচিওর নয়, নাকি আমরা গ্লোবাল সত্যি অর্থে? বাঙালি জাতীয়তাবাদ অ্যাকচুয়ালি 1947 থেকে অর্ধমিত, 1947 থেকে অর্ধমিত। তো অ্যাকচুয়ালি ভারতবর্ষে বাঙালি জাতীয়তাবাদ অ্যাকচুয়ালি মানে ইট ইজ নট এ মানে হেলদি অ্যান্ড কিকিং বেবি ইন দ্য ফার্স্ট প্লেস। এইবারে প্রবাল স্যার সঙ্গীতের কথা বলছিলেন যে আমাদের সঙ্গীত শিল্পীরা কাপড়ের ব্যবসা করছে। শ্রোতার বাজার হিসেবে 10 কোটির বাজার খুব একটা ছোট বাজার নয়। সেই 10 কোটির বেডরুমে কিন্তু শাহরুখ খান পাঠান নাচিয়ে চলে যাচ্ছে। সেটা তো গ্লোবাল কথা হচ্ছে বাঙালিদের মধ্যে, ভারতীয় বাঙালিদের মধ্যে নিজের ভাষার প্রতি যে আবেগ, সেটা তামিলদের থেকে অনেক কম। এবং ভারতবর্ষে যে কোনো ভাষা বাংলাদেশেও তো আজকে দেখুন যেভাবে সিনেমা হয়, তারাও কিন্তু অনেক গ্লোবাল হয়েছে, সেই তুলনায় পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই। বাংলাদেশের সিনেমা তাদের নিজেদের পুঁজিতে তৈরি, এটা কিন্তু ভাবতে হবে। যেখানে যেখানে স্থানীয় ভাষার সিনেমার উন্নতি হয়েছে, সেখানে স্থানীয় পুঁজি ইনভলভ। আসল জায়গাটা কিন্তু পুঁজিতে। আমি যদি রাশিয়ায় গিয়ে মানে একটা পুঁজি ঢালি, রাশিয়ান সিনেমা তৈরি করি, তার মধ্যে কায়দা করে ঠিক কোথাও না কোথাও একটা রবীন্দ্রসঙ্গীত ঢুকিয়ে দেবো। ঠিক সেই জিনিসটাই উল্টো করে ভেবে দেখুন, পশ্চিমের রাজ্যগুলো থেকে লোকজন এখানে এসে বাংলা সিনেমা কা উন্নতি কে নিয়ে পয়সা ঢাল রাখা হয়। ভেতরে কিন্তু রয়েছে যে সিরিয়ালের মধ্যে দেখিয়ে দেব সঙ্গীত হচ্ছে, মানে বাচ্চা বুড়ো, হবু শ্বশুর, হবু শাশুড়ি, তার বাপ মা সবাই মিলে নাচ করছে। বাপের জন্মে 14 গোষ্ঠীতে বাঙালি এই জিনিস দেখেনি, এটা বাঙালির কাছে অশ্লীল লাগবার কথা। সবাই মিলে নাকি নাচ করছে। দেবদাস বলে একটা সিনেমা হয়েছিল, শাহরুখ খান অভিনয় করেছিলেন। আমি দেখতে গিয়ে আমার এমন বিভবিষা তৈরি হয়েছিল যে আমি হল থেকে বেরিয়ে আসি। আমি জীবনে 2টি সিনেমা দেখতে গিয়ে হল থেকে বেরিয়ে আসি, তার মধ্যে দেবদাস একটা। কারণ তারা তাদেরটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। পুঁজি যার, সংস্কৃতি তার। পুঁজি যার হাতে, সংস্কৃতি কান মুচড়ে সে নিয়ন্ত্রণ করবে, এটাই স্বাভাবিক। মানে মূলত অর্থনৈতিক জায়গা থেকেই একটা আধিপত্যবাদ, আমার মনে হয় আপনার যে জায়গাটা ইন্ডিকেট করতে চাইছেন, যে অর্থনীতি আসলে কন্ট্রোল করছে বিষয়টা। একদমই একদমই সর্বক্ষেত্রে।
এই দেখুন আমাদের এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 দেখুন যে ধরনের সমস্ত যদি আমরা পড়ি পুরো পলিসির বিভিন্ন অ্যামেন্ডমেন্ট গুলো, যে কোথাও গিয়ে পলিসির মূল লক্ষ্য কি তাহলে হিন্দির সামগ্রিকভাবে ছড়িয়ে দেওয়া ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, তার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলে আমরা কোথাও কি কথাটা Yes, this is the stated motto of our constitution as well as all the policies that have come through. The stated policy. আমরা যখন অ্যাকচুয়ালি হিন্দি মানে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি, তখন আমরা অ্যাকচুয়ালি কিছু মানে এই ব্যাপারে কনস্টিটিউশনাল প্রভিশনের বিরুদ্ধেও কথা বলছি। একদম একদম। এবং যে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ডিক্লেয়ার করবার আগে পর্যন্ত শিক্ষা কিন্তু ছিল যৌথ তালিকা, হ্যাঁ, কনকারেন্ট লিস্টে ছিল। ইন্দিরা গান্ধী বহু জিনিসই কনকারেন্ট লিস্ট থেকে তুলে নেন এমার্জেন্সি আমলে, তার সঙ্গে শিক্ষাটাকেও তুলে নেন। পরবর্তী সময় আবার তো কংগ্রেসের সরকার এসছে মূলত মানে জনতা দল কয়েকদিনের জন্য, বিজেপি ফুটপাট করে মাঝে মধ্যে, এই ইত্যাদি বাদ দিয়ে মূলত কংগ্রেসেরই সরকার চলেছে। কনকারেন্ট লিস্টের বহু জিনিসই কনকারেন্ট লিস্টে ফেরত এসছে, যৌথ তালিকার বহু জিনিস যৌথ তালিকায় ফেরত এসছে, শিক্ষা ফেরত আসেনি। এবং আমাদের ছোটবেলায় আমরা এটা দেখেছি যে বামফ্রন্ট, তখন বামফ্রন্টের আমল, বামফ্রন্ট দেওয়ালে লিখত রাজ্যের হাতে অধিক ক্ষমতা চাই। মানে আর কারোর না মনে থাকলেও দেবজ্যোতিদার মনে থাকবে, দেয়ালে বড় বড় করে লেখা থাকতো রাজ্যের হাতে অধিক ক্ষমতা চাই। মানে তখন থেকে রাজ্যের ক্ষমতা খর্ব করবার একটা প্রক্রিয়া কিন্তু চলছে। চাপ মাইরি বুঝলে প্রবাল, তোমরা সবাই আমাকে সিপিএম ঠাকুরে ফেলেছো তো খুব মুশকিল হয়ে গেছে আমার এখানেই। না না না, আমি তোমার বয়সের জন্য বললাম, সুখের জন্য বললাম না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তাই না? আমরা আমাদের ছোটবেলাতে, তুমি বা আমি আমাদের ছোটবেলাতে দেখেছি দেয়ালে বড় বড় করে লেখা থাকতো রাজ্যের হাতে অধিক ক্ষমতা চাই। আজকে কেউ লেখে না, আজকে কেউ লেখে না। আজকে যারা রাজ্যে আসীন ক্ষমতায় তারাও লেখে না যে রাজ্যের হাতে অধিক ক্ষমতা চাই। না, পিওর যে তোমার ফেডারেল স্ট্রাকচার না, সেখানে কিন্তু রাজ্যের হাতের অধিক ক্ষমতাই দরকার, প্রয়োজন ছিল। অবশ্যই তাই। আচ্ছা, এক্ষেত্রে একটু 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 একটা বিষয় নিয়ে আলোচনা করতাম। সৈকত, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? কথা বলা যাচ্ছে। ফেডারেল স্ট্রাকচারের প্রথম শর্ত হচ্ছে যে প্রত্যেকটা স্টেটে আলাদা কনস্টিটিউশন থাকবে, প্রত্যেক স্টেট আলাদা করে আলাদাভাবে তারা একমাত্র কিছু জায়গা ছাড়া সেটা সেন্ট্রালি কন্ট্রোল হবে। ওটা অপারেট We are not a federal আমরা ফেডারেল স্ট্রাকচার নই। হ্যাঁ, প্র্যাকটিক্যালি দুজনের কাছে আসবো, আপনাদের কাছে একে একে। প্রথমে প্রবল বাবুর কাছে, তারপর জালবাবুর কাছে আসবো। প্রবল, এই যে আমাদের এখানে যে জনপ্রতিনিধিরা, আমাদের রাজ্যে যতজন অবাঙালি জনপ্রতিনিধিকে আমরা দেখতে পাই, কিন্তু জাতীয় স্তরে কিন্তু বাঙালির সেই রকম ভাবে পার্সেন্টেজ যদি আমরা কম্পেয়ার করি, খুবই সামান্য সংখ্যক। এটা কোথাও গিয়ে কি সেই হিন্দি আগ্রাসন আধিপত্যবাদের কাছে বাঙালি আবার সেখানে হেরে যাচ্ছে বা কম্প্রোমাইজ করছি আমরা? কি বলছো তুমি? ঝাড়খণ্ড বিহারে প্রচুর বাঙালি থাকে, ঝাড়খণ্ড বিহারে প্রচুর বাঙালি আছে। হ্যাঁ, এই জায়গাটা আমি একটু বলি। হ্যাঁ, হার্ট প্রেফারেন্স, এটা তাদের নারী বিদ্বেষেরও একটা প্রতিফলন। এবং যেহেতু বাঙালিরা নারীদেরকে এত উচ্চ স্থানে রেখেছে, যদি আমি হিন্দু ধর্মে দেবী প্রতিষ্ঠাটাকে উচ্চ স্থানের প্রতিষ্ঠা বলে ধরে নিই, তাহলে মা কালী আছেন, মা লক্ষ্মী আছেন, মা সরস্বতী আছেন, মা শীতলা আছেন, মা ওলাইচন্ডী আছেন, মা দুর্গা আছেন, মা বনবিবি আছেন। অজস্র মহিলাদের আমরা দেবী হিসেবে জ্ঞান করি, সেটা ওদের খুব গায়ে লাগে, সেটা ওদের মোটেই পছন্দ হয় না। আমাদের আমিষ ভক্ষণ তাদের পছন্দ হয় না। তারা কোনো ক্ষেত্রেই আমাদেরকে সঠিক হিন্দু বা সঠিক মুসলমান বলে মনে করে না। ওখানকার মুসলমানরাও বাঙালিদেরকে খুব নিচু চোখে দেখে, বাঙালি মুসলমানদেরকে, মানে হিন্দি বলার মুসলমানরা খুব নিচু চোখে দেখে। এবং তারা যত হুড় করে এখানে এসে ঢুকছে, তত বাঙালি মুসলমানদের যে কালচার, বাঙালি মুসলমানদের যে সংস্কৃতি, সেটাকে ধ্বংস করে ছেড়ে দিচ্ছে। আপনার কাছে একটা বিষয় নিয়ে আসতাম, এই যেটা প্রবলবাবু বললেন যে এই বাঙালি জাতীয়তাবাদ এবং এবং হিন্দু মুসলিম, তাদের মধ্যে বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিম তাদের মধ্যেকার ক্ষেত্রে সম্পর্কে
আপনি আপনার অবজারভেশনটা কি, তাদের সম্পর্কটাকে ঠিক সঠিক জায়গায় রয়েছে না একটা ইমব্যালেন্স পজিশন? না না, তাদের সম্পর্ক অ্যাকচুয়ালি গত গত 75 বছর ধরে ঠিক জায়গায় নেই, টু বি ফ্র্যাঙ্ক অ্যান্ড ব্ল্যান্ড। কিন্তু কেসটা অন্য অন্য একটা, মানে অ্যাকচুয়ালি আজকের আজকের মানে এজেন্ডাটার নাম হচ্ছে হিন্দি উর্দু আগ্রাসন। তো ইটস এ মিসনোমার, ইটস এন অক্সিমরন বেসিক্যালি। কারণ 1947 সালেও মানে অখণ্ড বাংলাতেও উর্দু ভাষী 2% ছিল। আজও ওয়েস্ট বেঙ্গলে উর্দু ভাষী 2% এক্সপ্লোশন হয়নি কিন্তু। সুতরাং আগ্রাসনটা ওখান থেকে নেই এখন আপাতত। কিন্তু ওরা যেরকম সেরকমই আছে, ওরা বাঙালি হয়ে যায়নি, সেটা আর একটা ব্যাপার। কিন্তু ওরা অ্যাকচুয়ালি মানে বাঙালি মুসলিম সমাজের যোগ। ওরা 98% বাঙালি মুসলমানদের উপর রক্ত চুষে বেঁচে আছে ওরা। ওটা একটা আলাদা অ্যাঙ্গেল। কিন্তু বাঙালি হিন্দু, হ্যাঁ আপনার প্রশ্নটা আসছি আমি। বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানদের মানে একতা ছিল না 1947-এও ছিল না, এখনো নেই একদম। টু সামারি ইন এ সিঙ্গেল সেন্টেন্স। তাই কমলবাবু, আপনার কি মনে হয় এই যে কোথাও গিয়ে বাঙালি যে ভাষাটা, এই ভাষাটা তো উভয় বাংলাকে, অর্থাৎ ধরুন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ, অর্থাৎ এখনকার বাংলাদেশ এবং আজকে পশ্চিমবঙ্গ, তাদেরকে একটা অদ্ভুত ভাবে জুড়ে রেখেছিল না? কিন্তু কোথাও গিয়ে কি আজকে মনে হয় না যে সেটা কিন্তু একটা মানে দুর্বল একটা বিষয়, যে সেই আর আগের মতন সম্পর্ক বা সেই আগের মতন কি টান রয়েছে? বা আজকাল আপনার এই মুহূর্তের এই প্রেক্ষিতে কি মনে হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে বাঙালি এবং এই বাংলাদেশি বা এই দুই ধর্মের মানুষের বাঙালি হিসেবে তাদের কতটা জোর রয়েছে এই অনুভূতির ক্ষেত্রে? আসামে অহমিয়ারা কিভাবে সংখ্যাগরিষ্ঠ হয়েছে জানেন? না, আমি সেটা একটু প্রবীরবাবুর কাছে এই বিষয়টা নিয়ে স্পেস করে ঠিক আছে ওকে। দেখুন, আমি যেটা বলি সেটা হচ্ছে যে এর অনেক রকম দিক আছে, অনেক দিক থেকে বিশ্লেষণ করবার ব্যাপার আছে। যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, বাস্তবে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন পশ্চিমবঙ্গের বাঙালিরা কিন্তু সর্বস্ব দিয়ে পূর্ববঙ্গের বাঙালিদের পাশে দাঁড়িয়েছিল। যত রকম ভাবে সাহায্য করা যায়, সব রকম ভাবে সাহায্য তারা করবার চেষ্টা করছে। সেখান থেকে প্রচুর পরিমাণে বাঙালিরা এখানে এসে ঢুকেছেন, তাদেরকে নানান ভাবে পশ্চিমবঙ্গে কিন্তু অ্যাকোমোডেট করা হয়েছে। পরবর্তী সময়েও একটা বাংলাদেশের প্রতি পশ্চিমবঙ্গের বাঙালিদের একটা ভালোবাসা বা একটা শ্রদ্ধার জায়গা 21শে ফেব্রুয়ারি 19শে মে থেকে অনেক বেশি গুরুত্ব পেল। 21শে ফেব্রুয়ারি হয়েছিল পূর্ব পাকিস্তানে, আর 19শে মে হয়েছিল আমাদের দেশে আসামে। ওই 21শে ফেব্রুয়ারিতে 5 জন শহীদ, 19শে মেতে 11 জন শহীদ। তা সত্ত্বেও 21শে ফেব্রুয়ারিটাই বেশি মানে উদযাপিত হলো, ইত্যাদি ইত্যাদি চলতে লাগলো। কিন্তু 2024-এর অগাস্টের পর থেকে প্রকৃতপক্ষে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আবার পূর্ব পাকিস্তানে পরিণত হওয়ার দিকে চলেছে। অনেকটা হয়েছে। সেখানে আমি দেখলাম যে মোহাম্মদ আলী জিন্নাহ, একজন গুজরাটি, তার জন্মদিন পালিত হচ্ছে এবং সেখানে একজন বক্তা উঠে মানে সেই রকম মানে দুর্দান্ত উর্দু ভাষায়, হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নাহ একটো বহুত আচ্ছা আদমি থা, হ্যাঁ, উনি আমাদের দেশকে নিয়ে বহুত কিছু কিয়া থা, এই সমস্ত বলে বক্তব্য রাখছে। তো ওই জাতির এই যে চরম অধঃপতন, তারপরে অন্তত আমার দিক থেকে তাদের প্রতি সহানুভূতি অবশিষ্ট। তারা বাংলায় কথা বলে মানেই আমার তার প্রতি সহানুভূতি থাকতে হবে, তাদের প্রতি সহানুভূতি থাকতে হবে, প্রতি সহানুভূতি। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গে যেটা আছে সিভিল সার্ভিস, WBC, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এখানে বর্তমান সরকার একটা পলিসি নিয়েছিলেন অতীতে যে এখানে বাংলা বাধ্যতামূলক করা হবে। সেই পলিসিটা নিয়েও পিছিয়ে যাওয়া গেল সরকার। আমার প্রশ্ন হচ্ছে, উত্তরপ্রদেশে একজন যে সিভিল সার্ভিস আছে বা বিহারে যে সিভিল সার্ভিস আছে, সেখানে একজন বাঙালি প্রতিযোগিতা মানে বাঙালিকে কম্পিট করতে হলে তাকে বা তার ভাষাগত যে ব্যারিয়ারটা, মানে সে কি ভাষাগত ব্যারিয়ারটা কিভাবে উতরবে? আর পশ্চিমবঙ্গে যখন উত্তরপ্রদেশ বা আপনার বিহার থেকে কেউ আসবে কম্পিট করতে, তখন কি তার প্যাকেজটা সেফ হবে? মানে ভাষা ব্যারিয়ারটা কি তার থাকবে না? মানে সে কি হিন্দিতেই উতরে বেরিয়ে যাবে বা উর্দুতে উতরে বেরিয়ে যাবে?
এই যে কম্পারেটিভ অ্যানালিসিসটা আমি জানতে চাই। কাকে করলেন সেটা একটু মেনশন করে দেবেন, তাহলে তার আমি তিনজনকেই করছি, করছি। তারপর জালবাবুর কাছে। হ্যাঁ বলুন। এই টপিকটা নিয়ে আমি একটু আগেই বলেছি, তবু আরেকবার বলি হ্যাঁ। যে শুধু হিন্দিভাষী বলয় নয়, কর্ণাটকে মানে সেখানকার সিভিল সার্ভিস দিতে গেলে কন্নড় ভাষা জানা আবশ্যিক। কেরালায় যেখানে বামপন্থীরা রাজত্ব করছে সেখানে কিন্তু মালায়ালি জানা আবশ্যিক, তামিলনাড়ুতে তামিল জানা আবশ্যিক, সর্বত্র লোকাল ভাষা জানা আবশ্যিক। শুধু পশ্চিমবঙ্গ হচ্ছে ধর্মশালা, একমাত্র পশ্চিমবঙ্গ হচ্ছে গোলকিপার বিহীন একটি ফুটবল টিম। আসুন দয়া করে আমাদেরকে গোল দিয়ে যান, এটা হচ্ছে এখানকার রাজ্য সরকারের নীতি। এবারে মাঝখানে খোঁচা টোচা খেয়ে মানে কারোর মস্তিষ্ক থেকে বেরিয়েছিল যে মানে মে মাসের ৩য় সপ্তাহে হঠাৎ করে দেখা গেল যে ৩০০ নম্বরের পেপার বাধ্যতামূলক করে দেওয়া হলো। জুন মাসের মাঝামাঝি এসে মানে ১ মাসও বোধহয় পেরোয়নি, সেটা তুলে দেওয়া হলো। তাদের চাপে বুঝতে অসুবিধা হয় নাকি? সিএসসি একটি মানে রাজ্য সরকারি সংস্থা ছিল, তাদের কাছে বেঁচে দেওয়া হয়েছিল। সেই সময় পিয়ারলেসও কিন্তু মানে বাঙালি সংস্থা খুব মানে পয়সা করি তাদের ছিল এবং সৎ পথেই পয়সা করি ছিল। পিয়ারলেস ওই চিটিংবাজি সারদা নারদা, পিয়ারলেস প্রচুর পয়সা ছিল। কার কাছে বিক্রি করা হয়েছিল? সিএসসি। কেন বিক্রি করা হয়েছিল? তাদেরই বংশধরেরা তো এখন সব চারিদিকে রাজত্ব করছে এবং বর্তমান রাজ্য সরকার, আমি আবারও বলছি যে এদের কাছে বাধা। রোজগারের উৎস বর্তমান সরকারের বাকি যা রোজগারের উৎস তাতে একটা টর্চ পারলে ইডি সিবিআই ফিরে আসবে। না, আমি একটু এই বিষয়ে অ্যাড করতাম যে আপনার একটু এই বিষয়ে একটু দৃষ্টিভঙ্গি শুনতে চাইছেন যে এই মুহূর্তে আপনি দেখুন, আপনি যে কটা বললেন তার মধ্যে আমাদের একটা আলোচনার বিষয় ছিল ডোমিসাইল সার্টিফিকেট এবং কোথাও গিয়ে এই হিন্দি আধিপত্যবাদ। আপনি যদি বাঙালি ক্রিকেট টিমটাকে দেখেন, বাংলা ক্রিকেট টিমটাকে, সেখানে যে কজন এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেট টিমে খেলছে তাদের মধ্যে কিন্তু বাঙালি কেউ নেই, কিন্তু সকলেই বাংলা টিমে খেলেছে। কেউ উত্তরপ্রদেশ থেকে এসছে এবং এই ডোমিসাইল সার্টিফিকেট না থাকার ফলে দেখুন অনেক এরকম ছেলে রয়েছে যারা বাঙালি হয়েও টিমে চান্স পায় না, বাংলা টিমেই চান্স পায় না, কিন্তু বাইরের লোকের সাথে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। নিয়ম থাকলেও কোথাও গিয়ে কি তাহলে একটা একচক্ষু বা কোথাও সর্ষের মধ্যে ভূত রয়েছে? একদম একদম একদমই তাই। মানে জালিবাজিতে ক্রিকেট জগৎ একদম উপরের দিকে রয়েছে। বাংলায় যত লোক খেলে তার একটা বৃহৎ অংশই হচ্ছে জালি লোক। তাদের বয়স জালি, তাদের ডোমিসাইল সার্টিফিকেট জালি, তাদের আধার কার্ড জালি, তাদের সর্বস্ব জালি। এবং এটা শুধু বাংলা পক্ষ জানে তা তো হতে পারে না, এটা ক্রিকেট বোর্ড জানে, এটা রাজ্য সরকারের পুলিশ দপ্তর জানে, এটা রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তর জানে, এটা রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর জানে, এটা রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রী জানেন। কিন্তু ওই যে বললাম আসলে কথা পাকস্থলীতে সিবিআই ভয়ের জন্যই করছে। আমার তো তাই মনে হয়, আমার তো তাই মনে হয় যে প্রথম কথা হচ্ছে গুগল ভাষা সর্বত্র, তার থেকে ক্রিকেট জগৎ বাইরে না, ফুটবল জগৎ বাইরে না, এমনকি ওয়াটার পোলো জগৎ বাইরে। হ্যাঁ, বর্তমান প্রেক্ষিতে মানে রাজনৈতিক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইজ ইট রাইট টাইম টু মানে সংসদীয় গণতন্ত্রে বাঙালি জাতীয়তাবাদী কোন শক্তিকে সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করা কি এটাই রাইট টাইম, নাকি সংসদীয় মানে বাঙালি জাতীয়তাবাদীরা এখনো ওয়েট করবে রাইট টাইম আসার জন্য? মানে রাজনৈতিক দল কম করার বিষয় বলছেন তো? সংসদীয় গণতন্ত্রে পার্টিসিপেট করার বিষয়ে, রাজনৈতিক দল তো পরের কথা। রাজনৈতিক সংসদীয় গণতন্ত্রে আপনাকে পার্টিসিপেট করতে হলে রাজনৈতিক দল হিসেবেই তো পার্টিসিপেট করতে হবে, তাছাড়া তো আপনি পার্টিসিপেট করতে পারবেন না। মানে এটা প্রভু খুবই মানে আমার মনে হয় খুবই আজকের যুগে এই সময় দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট একটা, কিন্তু বাঙালি যারা জাতীয়তাবাদ নিয়ে লড়াই করছে তার মধ্যে বাংলা পক্ষ অন্যতম। তো আমাদের সকলেরই কিন্তু আগ্রহ রয়েছে যে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি, মানে আপনারা কি ভাবছেন?
দেখুন, মানে গ্রামীণ প্রাচীন ডাক্তাররা যারা গ্রামীণ মানে স্বাস্থ্য পরিষেবা বাঁচিয়ে রেখেছেন, তারা ফোড়া দেখে বলেন যে ফোড়া এখনো পাকেনি, ফোড়াটা যথাযথ পাকলে তখন তাতে ব্লেড মারতে হবে, ফোড়া এখনো পাকেনি। 80% বাঙালি এখনো জানেন যে হিন্দি রাষ্ট্রভাষা, 70% বাঙালি এখনো মানে হিন্দিতে কথা বলতে পারলে নিজেকে একটু গর্বিত বোধ করেন। 60% বাঙালি এখনো মনে করেন যে মানে অন্য প্রদেশ থেকে আসা লোকগুলো আমাদের থেকে বেশি সুন্দর। মানে আমাদের সরাসরি আমাদের স্কুলের করণিক সে বলেছে একটা জাতির নাম করেছে, আমি তো মানে ক্যামেরায় সেই জাতির নাম করতে পারবো, ওই জাতির লোকগুলো কি সুন্দর বলো না, ফর্সা চেহারা, আর তাদের যত লালসা বাঙালি নারীদের ওপর, তার কারণ তারা সুবর্ণাখার মতন দেখতে নাকি। এই দাস মনোবৃত্তি যতদিন তা যাবে এই ততদিন ফোড়া পাকবে না। আর ফোড়া না পাকলে যদি আমরা মাঝখান থেকে হঠাৎ করে ব্লেড মেরে দিই তাহলে কিন্তু সেপ্টিক হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আজকের আলোচনা, এরপরেও আমরা দেখতে পাচ্ছি এরপরেও আমরা দেখতে পাচ্ছি আরবান এরিয়াতে হিন্দি ভাষী, হিন্দি উর্দু ভাষী কম্বাইন্ড তারা সংখ্যা গুরুতে পরিণত হচ্ছে। যদিও সোর্সটা কতটা অথেন্টিক জানি না, কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা কতদিন করেছি। এরপরে আর ওই এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি যে হিন্দি জনসংখ্যার বিষয় নিয়ে। আমরা একটা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো প্রভু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা পক্ষ এই যে আজকের আলোচনার যে মূল বিষয়টা ছিল যে কোথাও গিয়ে কি তাহলে নিজ ভূমিতে বাঙালি পরবাসী বা পরাধীন, এই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলা পক্ষের নিজস্ব অভিমত। পরবাসী বা পরাধীন হলো নয়, তবে কোণঠাসা অবশ্যই, কোণঠাসা অবশ্যই। এবং এটা মিথ নয়, এটা একটা বাস্তবতা। অনুষ্ঠান, হ্যাঁ বলুন। বললাম এটা মিথ নয়, এটা বাস্তবতা। তাহলে যে আমরা এটা কোথাও গিয়ে বাস্তবতা। কোণঠাসা হচ্ছি। এটা বাস্তবতা। এবং একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই যে একটা ছোট্ট বিড়াল ছানা, তাকেও যদি আপনি কোণঠাসা করে ফেলেন তাহলে সে এমন ভাবে চেঁচিয়ে আপনাকে প্রতি আক্রমণ করবে যে আপনি হঠাৎ করে ভীষণ চমকে যাবেন। আর একটা বাঘকে যদি কোণঠাসা করে ফেলেন তাহলে যে পরিণতি হবে সেই পরিণতির দিকে এগোচ্ছে, পোড়া পাকছে, আমরা ব্লেড নিয়ে রেডি আছি, যে কোনো মুহূর্তে পোড়া কেটে দেবো। আপনারা আশাবাদী আগামীতে এই পরিবর্তন হচ্ছে এবং একটা আমরা পজিটিভ দিকে যাচ্ছি, যে আমাদের জাতীয়তাবাদ সত্তা আরো অনেক বেশি স্ট্রং। মানে যত বাঙালিদের উপরে অত্যাচার বাড়বে, যত বাঙালি বাংলায় বসে এবং বাংলার বাইরে বাঙালিদের উপরে অত্যাচার যত বাড়বে, বিশ্বাস করুন আমার ব্যক্তিগত প্রোফাইলে গত 1 মাসে 3000 ফলোয়ার বেড়েছে। তারা মূলত হচ্ছে উড়িষ্যা, বিহার এবং উত্তরপ্রদেশ বা গুজরাট ইত্যাদি ইত্যাদি অন্যান্য রাজ্য থেকে মার্চে ফিরে আসা পরিযায়ী শ্রমিক। আমার ব্যক্তিগত প্রোফাইলে আমি হঠাৎ দেখছি হাজারে হাজারে লোকজন আমাকে ফলো করতে শুরু করছেন, ফলোয়ার্স বাড়ছে। আমি প্রত্যেকেরটা গিয়ে বসে বসে সময় নিয়ে সার্চ করে দেখলাম যে তারা মুর্শিদাবাদের, তারা মালদার, তারা দরিদ্র, তারা ফেরিওয়ালা, তারা রাজমিস্ত্রি, তারা সোনা মিস্ত্রি ইত্যাদি ইত্যাদি। এবং এখনো তাদের প্রোফাইল গুলোতে লেখা রয়েছে লিভস ইন পুনে, লিভস ইন সুরাট, লিভস ইন পাটনা, লিভস ইন উত্তরপ্রদেশের অমুক শহর। তারা কিন্তু বাংলা পক্ষের উপরে ভয়ঙ্কর নির্ভর করছে। এতদিন পর্যন্ত উল্টে তাদেরকে বোঝানো হতো যে এখানে বাংলা পক্ষ মানে অবাঙালিদের বা হিন্দি ভাষীদের পেছনে আগুন দিচ্ছে বলে তোমাদেরকে ওখানে পেটানো হবে। যখন গর্গ চট্টোপাধ্যায়ের জন্ম হয়নি তখনকার একজন ভদ্রলোকের একটা ইন্টারভিউ খুব মানে হয়েছিল। তিনি বলছেন যে রেলে চাকরি পেয়ে আমি পাটনা গিয়েছিলাম, সেখানে আমাকে ক্লাসে পেচ্ছাপ করে খাইয়ে দেওয়া হয়েছে। তখন তো বাংলা পক্ষের জন্ম হয়নি, তখন তো বাংলা পক্ষ খোঁজাচ্ছে বলে ওরা পাল্টা মারছে। এটা একটা ভয়ঙ্কর মিথ এবং এটা বাংলা পক্ষ বিরোধিতা করবার জন্য তৈরি করা, বাংলা পক্ষকে ধ্বংস করবার জন্য বা বাংলা পক্ষকে
বাংলা পক্ষে প্রচুর মানুষের মনে ঘৃণা আনবার জন্য এটা তৈরি করা। বললাম তো গর্গ চট্টোপাধ্যায় তখন প্রাইমারি স্কুলে পড়তেন, সেই সময়কার একজন ভদ্রলোক আজকে বলছেন যে ক্লাসে করে পেচ্ছাপ করে আমাকে খাইয়ে দিয়েছিল এবং মেরে সেই ট্রেনেই তুলে বাড়ি পাঠিয়ে দিয়েছিল 25 জন। এই ভিডিও খুব ভাইরাল হয়েছে, বরাবরই এটা চলে আসছে। বললাম তো আগে গহরজানের নাচ দেখতাম, এখন মারলে কথা পারবে। পার্থক্যটা এইটুকু। এটা সত্যি এই 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 প্রসঙ্গটাতে আমি শেষবার এই দেবুদার কাছে আসবো। দেবুদা, আপনার কি মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনার লাস্ট কনক্লুশন কি? শোনো, আমার বাবা সারা জীবন বিহার, মানে তখন বিহার ছিল, এখন ঝাড়খণ্ডে গেছে, ধানবাদে চাকরি করেছে, বুঝলে। লাস্টের দিকে, ক্যারিয়ারের শেষের দিকে বাংলায় এসেছিল ইসিএল এ। তখন বাবা বিহারিতে দেখতে পেত না, একদম দেখতে পারতো না। বলছে ধানবাদে চাকরি করার কারণে বলছে এত অত্যাচারিত হয়েছে আমি বিহারিদের দ্বারা, এটা বলে শেষ করা যাবে না। বিহারি দেখলে বাবা ভয়ঙ্কর। बोलते साला तू बंगाली लोग मुंह में रसगुल्ला भर के क्या बोलता है बॉस को, बॉस को हम बोलते हैं बॉस, बॉस हम बोलते ट्रक, ट्रक। साला बैंक तू क्या बोलता है ये? बोल तो ठीक है तू बोला है। দেবজ্যোতিদা একটা কথা বলি, ইসকনের এক হিন্দিভাষী মহারাজ, সে তো সাধুসন্ত লোক, এবং ইসকনের প্রচুর, ইসকনের তো জন্মই বাংলায়, ইসকনের জন্মদাতা যিনি তিনি বাঙালি। সেই লোকটা অন স্টেজ বলছে, একজন সাধু, সে অন স্টেজ বলছে বাঙালি লোক कैसे बात करते हैं জল সাব, আর অডিয়েন্স হেসে পাগল হয়ে যাচ্ছে। এটা এদের রক্তে আছে, এটা এদের মজ্জায় আছে। সাধু হোক, ট্রাক চালক হোক, বিক্রি হোক, মন্ত্রী হোক, কে লেভেলের লোক হোক। এবং তুমি এই যে কথাটা বললে, ঝাড়খণ্ডের লোকজন বিহারিদের অত্যাচারে অতিষ্ঠ। ছত্তিশগড়ের বিজেপি নেতা বলেছে যে বাইরে থেকে যারা যারা আসছে সবাইকে চেক করা হোক। আমার বাবা তো শুধু বাংলাদেশি বা বাঙালিদের কথা বলছে না, বিহারিদের উপরে ঝাড়খণ্ডীরা প্রচন্ড বিরক্ত। আমার বাবা 30 বছর চাকরি করেছে, বিহারে চাকরি করেছে 30 বছর, 2-1 বছর না 30 বছর ছিল ইয়েতে। তাহলে লেট 50s থেকে লেট 80s অব্দি। তখন কিন্তু এই জায়গায় আসেনি ব্যাপারটা, তখন থেকে তখন কথা বলছি আমি। এই আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার জালাল বাবু আপনার কাছ থেকে লাস্ট কনক্লুশন শুনতে চাইবো যে আমাদের এই মুহূর্তে যে জাতীয়তাবাদী আন্দোলন বাংলায়, এটা নিয়ে আপনার শেষ কনক্লুশন কি? মানে শেষ কথা কিছু হয় না, তবে আপনার এই আলোচনা থেকে কি নির্দেশ মনে হচ্ছে যে কোথায় যাচ্ছি আমরা, কোন দিকে? আমরা কোথাও যাচ্ছি না, আমরা আবর্তে ঘুরছি। আপনি আশাবাদী নন যে এই আন্দোলন বা কোথাও গিয়ে আমরা কোনো পরিবর্তন আনতে পারবো? না, মানে আমি কবিদের লেভেলের আশাবাদী নই। তবে আমরা এখন মানে উই আর নট মুভিং ফরওয়ার্ড, আমরা সামনে যাচ্ছি না, আমরা ফেসে আছি। এবং যে লড়াইটা মানে মারাঠিদের ড্রয়িং রুম অব্দি পৌঁছয়নি, তামিলদের ড্রয়িং রুম অব্দি পৌঁছয়নি, সেই লড়াইটা কিন্তু আমাদের ড্রয়িং রুম অব্দি পৌঁছে গেছে। এই লড়াইটা মানে শিরে সংক্রান্তি বলছেন আমাদের, হ্যাঁ শিরে সংক্রান্তি অবস্থা, মানে এখন আমাদের উচিত অ্যাক্ট করা, কিন্তু মানে সম্ভব না। আমি দেখতে পাচ্ছি আজকের ডেটে অনেকগুলো মানে বাঙালি জাতীয়তাবাদী অর্গানাইজেশন হয়েছে, বাংলা পক্ষ আছে, জাতীয় বাংলা সম্মেলন আছে, বঙ্গ যোদ্ধা আছে, ভূমি আছে। আমি এদের সবাইকে সমর্থন করি, জানেন তো। এদের অনেক কিছু, অনেকের অনেক কিছু আমার পছন্দ নয়, আমি সামনাসামনি বসলে আমি ওদের কিছু প্রশ্ন করব, কিন্তু আমি এদের সবাইকে সমর্থন করি। কমসে কম বাংলা ভাষাকে নিয়ে এরা বলছে। আমি এরকম ডজন ডজন লোক চিনি, দেবজ্যোতি মিত্রও চেন, মফস্বল ব্যাকগ্রাউন্ডের ছেলে আমরা, যাদের কথা বলছি তারা মফস্বল ব্যাকগ্রাউন্ডের ছেলে, ভার্নাকুলার মিডিয়াম স্কুলে পড়েছে, হ্যাঁ, পড়ে ভদ্রস্থ ভাবে কোথাও না কোথাও পৌঁছেছে। কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ সিভিল সার্ভেন্ট হয়েছে। এদের মধ্যে একটা খুব বড় পপুলেশন, খুব বড় সংখ্যার বাঙালি আছে, শিক্ষিত এবং প্রতিষ্ঠিত বাঙালি আছে,
যারা কলকাতায় বসে, যারা পশ্চিমবঙ্গে বসে নিজের বাচ্চাদের ইংরেজি স্কুলে ভর্তি তো করছেই, বাংলাটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অব্দি রাখছে না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। তো যে সুইসাইড করবে ঠিক করে নেবে, তাকে আপনি বাঁচাবেন কি করে? একবার বাঁচাবেন, দুবার বাঁচাবেন, একদিন না একদিন মরবে। এখানে একটা কথা আমি বলতে সেই চাই। আত্মঘাতী বাঙালি প্রশ্ন চলে আসছে। না, আমি এখানে একটা হ্যাঁ, বলুন। একটা কথা বলি। বাঙালি যদি আত্মঘাতী না হতো, মানুষ সেই ভাষায় বাংলা ভাষা রাষ্ট্রভাষা ভাষাটা তার কাছে আছে। কারণ একজন শিক্ষক হিসেবে আমি এটা জানি বা মনে করি যে আজকের দিনে মানুষ স্কুলে আসে কিন্তু বিদ্যা লাভ করবার জন্য না, যে আমি প্রচুর জ্ঞানী হব, এটা তার উদ্দেশ্য। আসল উদ্দেশ্য হচ্ছে যে আমি এখান থেকে পড়াশোনা করে একটা চাকরি বাকরি পাবো। এবারে আমি তো সেই ভাষাটাই শিখবো, সেই ভাষাটাতে আমি চাকরি পাবো। তাহলে বাংলা ভাষা শিখলে যদি চাকরি পাওয়া যেত, বা ভবিষ্যতে যদি এই জায়গাটা আসে যে বাংলা ভাষা শিখলে চাকরি পাওয়া যাবে, একজন উর্দু ভাষী সে রিসেন্টলি এই ডব্লিউবিসিএস এর 300 নম্বর মানে মানে হয়ে গেল, এটা গভর্নমেন্ট অর্ডার বেরোনোর পর সে একটা নিউজ পোর্টালে সাংবাদিককে বলছে যে তাহলে, সে নিজে বলছে যে তাহলে পশ্চিমবঙ্গ সরকারের উচিত সব ইয়েতে স্কুলে বাংলা পড়ানো। সে বলছে যে তাহলে এটা উচিত যে সব স্কুলে তাহলে বাংলা পড়াও। বাংলা পক্ষ তো বরাবর সেটা বলে আসছে যে সব স্কুলে বাংলা পড়া। বাংলা মানুষ তখনই পড়বে, বাংলা আবেগ থেকে পড়বে না। কারণ মনে করে যে মাতৃভাষা, আর ওই আগের সরকার শিখে গেছে মাতৃভাষা, মাতৃদুগ্ধ ওটা এমনি পাওয়া যায়, গরুর দুগ্ধ কিনতে হয়, মায়ের দুগ্ধটা ফ্রি পাওয়া যায়, ঠিক আছে। এই কাজেই ওই মানে যেটা এমনি ঘরে তো চলেই, ওটা শিখতে লাগবে। মানুষ, ছাত্রছাত্রীরা বাংলা ভাষাটা তখনই শিখবে যখন বাংলা ভাষা কাজের ভাষা হয়ে উঠবে। বাংলা ভাষা শিখলে আমি চাকরি পাবো, বাংলা ভাষা শিখলে আমার ব্যবসায় উন্নতি হবে, এইটা যখন তৈরি হবে তখনই একমাত্র মানুষ বাংলা শিখবে। আমরা একদম শেষ পর্যায়ে মিজানুর, তোমার তোমার শেষ ভিউটা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করবো। তোমার হ্যাঁ জানো, আপনি কিছু বলছিলেন? ভিউ বলতে আমি একটুখানি আমি আমি প্যানেলিস্টদের কাছে আমার একটা কোশ্চেন আছে, যে প্রথম থেকে একটা জিনিস উঠে এসছে যে সংবিধানকে ভিত্তি করেই কেন্দ্রীয় সরকার বা বর্তমান কেন্দ্রীয় সরকার বা বিগত কংগ্রেসি আমলে একটা পাকোয়ারা, মানে কোথাও কি মানে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে দাঁড়িয়েই মানে রিজিয়নাল পলিটিক্যাল পার্টিগুলো কি কোনো উদ্যোগ নেওয়া উচিত সংবিধান সংশোধনের? এই যে হিন্দিকে যে এক্সট্রা অ্যাডভান্টেজ, এটাকে দূর করার জন্য কোনো সংবিধান সংশোধন যায় মানে পার্টিগুলোর পক্ষ থেকে? সেরকম সদিচ্ছা কি আদৌ আছে কোনো পলিটিক্যাল পার্টির, রিজিয়নাল সাংবিধানিক যত সাংবিধানিক বন্দোবস্ত আছে, তারপরেও নিজের ভাষাকে যতখানা মানে সশক্ত রাখা যায়, বাঁচিয়ে রাখা যায়, সেটা মানে দক্ষিণের লোকেরা রেখেছে, কিন্তু আমরা রাখিনি। আমি প্রবল স্যারকে ওটাই বলছিলাম যে বাংলায় ইউপিএসসি লেখা যায়, আইএস আইপিএস হওয়া যায়। বাংলার ভালো ছাত্ররা বাংলা ইউপিএস আইএস মানে ইউপিএসসি লিখছে না কেন? প্রথম কথা। আর অর্থনীতির কথা বললে আপনার কাছে পয়সা থাকলে আপনি যে ভাষাটা জানেন সেই ভাষাটা লোকে শিখে নেবে, সেই প্রবলেম তো আছেই এখানে। পশ্চিমবঙ্গে পুঁজি কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিদের হাতে নেই, কিন্তু পশ্চিমবঙ্গের টোটাল পুঁজি একটা খুব সিংহভাগ পশ্চিমবঙ্গ সরকারের হাতে আছে, যেটা 86% বাঙালির সরকার। তো আমাদের ঘরে প্রশ্ন করতে হবে যে মহারাষ্ট্রে যদি ভূমিপুত্রদের জন্য এমপিএসসি তে 85% সংরক্ষণ থাকে, যদি গুজরাটে স্টেট সার্ভিসে ভূমিপুত্রদের জন্য 90% সংরক্ষণ থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের 86% লোকের জন্য 86% সংরক্ষণ কেন থাকবে? এবং সব জায়গায় কোয়ালিফাইং লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে। মহারাষ্ট্রে লিখতে গেলে আপনাকে মারাঠি পেপার লিখতে হবে, র্যাঙ্কিং এ অ্যাড হয় না, কিন্তু কোয়ালিফাই না পেলে রুল বুক বলে একটা ব্যাপার আছে। রুল বুকে যদি আপনার সুবিধা পান আপনি, তাহলে সেটা ইমপ্লিমেন্ট করতে আরো সুবিধা হয় একটা সরকারকে। 25টা স্টেট এই রুল বুক মেনে চলে, আপনারা চলেন না, আপনাদের সরকার চলে না, আপনারা চালাতে পারেন না। বলতে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আমি ইন্ডিকেট করছি। আমরা এই আলোচনা এর তো কোনো শেষ নেই, কারণ এটা এমন একটা জ্বলন্ত বিষয় যেটা নিয়ে আমাদের আলোচনা আরো অনেক বেশি করে করতে হবে। এবং আমার মনে হয় যে
আজকের এই আলোচনার মধ্যে দিয়ে একটা নির্দেশ বোঝা গেল যে আমরা সবাই ওয়াকিবহল হচ্ছি ধীরে ধীরে, কারণ আমাদের কিন্তু একটা সমস্যাকে আমরা কোনো না কোনো পর্যায়ে আইডেন্টিফাই করছি। যেমন বাংলা পক্ষ আমাদের এই লড়াইটা করছেন এবং সাধারণ মানুষের মধ্যেও আমার মনে হয় একটা কনসিয়াসনেস তৈরি হচ্ছে, ধীরে ধীরে হলেও হচ্ছে, একদমই আশা হতে হলে হবে না। তো আমার এই একটা সময়ের মধ্যে দিয়ে যেহেতু অনুষ্ঠান শেষ করতেই হয়, আজকে আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সৈকত বাবুকে ধন্যবাদ, ওনার সঙ্গে সেভাবে কথা হলো না, কিন্তু সকলকেই এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য ধন্যবাদ। এবং আমাদের দর্শকদেরকে বলবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অনুগ্রহ করে প্লিজ করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের উৎসাহই আমাদেরকে আরো ভালো অনুষ্ঠান করতে অনুপ্রাণিত করে। আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা দেখুন, প্রত্যেক শনিবার রবিবার করে আমরা এই অনুষ্ঠান করি লাইভ। এছাড়া তো অন্বেষণ ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করতেই থাকি বিভিন্ন এপিসোড, বিভিন্ন ভিডিও। আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই উৎসাহ দিন। আপনাদের আবার প্রত্যেকটি গেস্টকে আমরা অসংখ্য অন্বেষার তরফ থেকে ধন্যবাদ জানাই আপনাদের এই পার্টিসিপেশনের জন্য। ধন্যবাদ, নমস্কার। শুভরাত্রি, জয় বাংলা।